Yes, বুঝতে পারছি। তো আগের দিনে হচ্ছে আমরা নেটওয়ার্কিং এর বেসিক্স এ ওএসআই মডেল দেখছিলাম মনে হয়। তো আমরা হচ্ছে মিড পর্যন্ত বেসিক্যালি ওএসআই টিসিপি আইপি প্রোটোকলের মধ্যে যে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল আছে ওই পর্যন্ত যাব। 5 উইক ক্লাস পাবো। আজকে অ্যাপ্লিকেশন লেয়ার পড়াবো, নেক্সট দিন ট্রান্সপোর্ট সরি ডাটা লিংক লেয়ার পর্যন্ত যাব। আচ্ছা, তো আজকে we will start the application layer protocol. Um, so we will go through some different layers of protocols and what are the protocol types of application layer. We will go through HTTP, HTTPS and DNS server, DNS protocol. ঠিক আছে। So what is a protocol? Basically একটা কম্পিউটার যখন একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কমিউনিকেট করতে চায় তখন হচ্ছে আমরা কিছু রিকোয়েস্ট মানে ডেটা সেন্ড করি, আবার কিছু ডেটা হচ্ছে রিসিভ করি। তো আমাদের এই যে ডেটা সেন্ড আর রিসিভের জন্য আসলে হচ্ছে কমিউনিকেশনের একটা পাথ দরকার, একটা রুলস দরকার যে আমি কি কি রুলস ফলো করে আমি হচ্ছে কমিউনিকেশনটা এস্টাবলিশ করব। কি কি রুলস ফলো করে হচ্ছে how can we send our data and how can we receive our data. So basically protocol is a set of rules that governs data communication. So this means that protocol is a set of rules which actually tells us how the data communication will occur. Yes, sir. And a protocol defines what is communicated, how it is communicated, and when it is communicated. So এই তিনটা জিনিস হচ্ছে ও ডিফাইন করে। So simply আমরা বলতে পারি যে protocol is a set of rules and regulations that determines how the data is transmitted. So we have different types of protocols like HTTP, that's Hypertext Transfer Protocol, then FTP, File Transfer Protocol, TCP, then IP, etc. So these are the protocols. So different layers of protocols. So as from the last class, we know that in OSI model, different layers have different types of protocols. So this application layer have some protocols by which the data which is taken in this application layer, they will transfer it to the presentation layer. So application layer তো বেসিক্যালি আমরা ডেটাটা নেই অ্যাপ্লিকেশন থেকে যে ট্রান্সফার করার জন্য। তো এখান থেকে আমরা যখন নেক্সট লেয়ারে ট্রান্সফার করতে চাই we use the protocol. So ওএসআই মডেল আমরা জানি যে এটা হচ্ছে বেসিক্যালি একটা জেনেরিক একটা মডেল। দিস ইজ আ জেনেরিক মডেল and based on this generic model different other types of internet protocols are being made. So the one the one most used is TCP/IP protocols or internet protocols. So we can see here in application layer there are these protocols defined: HTTP, HTTPS, SSH, DNS, SSL, FTP, POP3. So these are the protocols which are used in this application layer. We will go through this HTTP, HTTPS, and DNS. We will study how these three protocols work. Next week we will go through the transport layer and we will know how the TCP and UDP working. And next week we will go through this. হ্যাঁ, আমাদের যে টিসিপি/আইপি প্রোটোকল ওইটার যে অ্যাপ্লিকেশন লেয়ারটা ওইটা হচ্ছে ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন এই তিনটা লেয়ার নিয়ে বানানো। ঠিক আছে। সো এই তিনটা লেয়ার নিয়ে বানানো এবং এই ইন্টারনেট মডেলের এই অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে এই কয়টা প্রোটোকল আমরা ইউজ করি। তো এইগুলাও হচ্ছে সেশন প্রেজেন্টেশন লেয়ারের জন্য এগুলো সবগুলো। বুঝছো? তো বেসিক্যালি এটা দেখানো হয়েছে যে এটার কোন কোন লেয়ার থেকে আমার টিসিপি/আইপি বা ইন্টারনেট মডেলটা তৈরি করা হয়েছে। সো এই তিনটা মিলাই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার ইজ ইন ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক, ডেটা লিংক আর ফিজিক্যাল নিয়ে হচ্ছে নেটওয়ার্ক লিংক লেয়ার বানানো হয়েছে।
তো এখানে যেগুলো আছে এই সবগুলা প্রোটোকলই হচ্ছে দে আর অল ইন দিস থ্রি লেয়ার্স। So protocol types, we have two types of protocols, push protocol and pull protocol. So আজকে আমরা যে প্রোটোকল গুলো পড়বো those are all will be regarding application layer protocol। ঠিক আছে, আজকে সবগুলো প্রোটোকলে অ্যাপ্লিকেশন লেয়ারে। সো পুশ প্রোটোকল কি? পুশ প্রোটোকলের মধ্যে হচ্ছে একটা ক্লায়েন্ট যদি একটা কানেকশন ওপেন করে দেয় টু দ্য সার্ভার এন্ড আর হচ্ছে ওপেন করে দিলে ওটা কনস্ট্যান্টলি অ্যাক্টিভ থাকে। তার মানে এখানে একটা পিকচার দিয়ে বোঝালে ভালো হতো। সো when we are trying to communicate with other PCs on the server, at first the client sends a request to the server. সাপোজ আমি হচ্ছে ফেসবুকে আর কি facebook.com এ কানেক্ট করতে চাচ্ছি, তো সে হচ্ছে বেসিক্যালি facebook.com সার্ভারে গিয়ে facebook.com খুঁজবে। তো এই যে খোঁজার প্রসেসটা আমরা ডিএনএস এ পড়বো। তো এখানে যখন হচ্ছে গিয়ে খুঁজবে, খুঁজে পাইলে the facebook.com what it will do, it will send you the requests, right, the messages which you have requested. So basically আমরা হচ্ছে মেসেজ বা ডেটা রিকোয়েস্ট করি আর ওরা হচ্ছে আমাদেরকে সেন্ড করে মেসেজগুলো। তো এই যে সেন্ড আর রিসিভের প্রসেসটার মধ্যে হচ্ছে পুশ প্রোটোকলের কাজ কি? পুশ প্রোটোকলের হচ্ছে ক্লায়েন্ট যে থাকবে, ধরো তোমার পিসি, তোমার যে পিসিটা তোমার পিসির যে কানেকশনটা সার্ভারের সাথে আছে ওইটা হচ্ছে সবসময় ওপেন থাকবে, ওপেন থাকবে আর কনস্ট্যান্টলি হচ্ছে অ্যাক্টিভ থাকবে। So the server will send or push all the events to the client using that single always on connection. In other words, the server pushes the new events to the client. Example, simple mail transfer protocol. So SMTP মানে হচ্ছে simple mail transfer protocol. Just like the হ্যাঁ, দাঁড়াও বলতেছি। এটার পুরো নামটা লিখে নেই, এটা কোনো কি একটা ফরম্যাটে লেখা। এটা কি বুঝতে পারতেছো? আমি যে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল লিখলাম। না ম্যাম, বোঝা দাঁড়াও, যাচ্ছে না। এই পিকচার ছবিগুলো আসলে একটা ইমেজ, আমি পরের স্লাইডটাতে ইমেজ দিছি। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে। এর ফন্টটা জানি কেমন, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে কি আমি বলছি লাস্ট ক্লাস কি তোমাদের সাথে ছিল ওই যে অ্যাটেন্ডেন্সে যে শীট নামানো যায়? নো ম্যাম, আচ্ছা, বলেন so না। while we are having our classes, before finishing the class I can download the attendance report. So এখান থেকে হচ্ছে কে কখন লেফট করছো, কে কখন জয়েন করছো সবগুলো আসলে চলে আসে। So last day I have downloaded attendance sheet like on last Wednesday, যেটা কাহিনী হইলো হচ্ছে তাসনিম রহমান ছাড়া বাকি সবাই জয়েন আর লেফট, জয়েন লেফট, জয়েন লেফট করছে। ঠিক আছে, তো ম্যাম, ওখান থেকে ম্যাম নেটের প্রবলেম হচ্ছে তখন ম্যাম, মাঝে মধ্যে তাহলে নেটের প্রবলেম করে তাসনিম ম্যাম, দ্যাটস তাসনিম রহমানের একবার নেটের ক্যান্সেল আবার ঢুকে। প্রবলেম একদমই হয় না। ম্যাম তাছাড়া ম্যাম যাই হোক, যখন স্লাইড হ্যাঁ, এটা ওখান থেকে হচ্ছে ম্যাম যখন যেটা স্লাইড পড়ানো আরম্ভ করেন,
তখন ম্যাম কি হয় কি আপনি যখন বলতেছেন দেখা যায় যে স্লাইড অনেক পরে শো করে, আপনার বলা শেষে অনেক পরে শো করে, দ্যাটস আমরা আবার ক্যান্সেল করে আবার না জয়েন করি আমি সেটা তখন। ঠিক আছে, বাট আমি যেটা দেখছি এটা হচ্ছে উম, যে তুমি যখন ক্যান্সেল মানে পড়ার মধ্যে ইফ ইউ আর ক্যান্সেলিং এন্ড জয়েনিং, দা টাইম ডিফারেন্স উইল বি টু স্মল, বাট অনেক ম্যাম মানুষ আছে যে ম্যাম 1 ঘন্টা পর। যারা ফোনে ইউজ করে, তো ম্যাম ফোন ইউজ করলে ম্যাম ফোন আসে অনেক সময় বা মেসেজ আসে, তখন ম্যাম ডিসকানেক্ট হয়ে যায় হঠাৎ করে। তো এই জন্য না ম্যাম আমি মানে বলতেছি বারবার দেখে। যে আই হ্যাভ চেকড দ্য টাইম ডিফারেন্সেস অফ লেফটিং এন্ড জয়েনিং। সো যারা হচ্ছে কি যদি নেটের প্রবলেম হয় তাহলে ধরো 1 মিনিট 2 মিনিটের প্রবলেম এটা জয়েন করে ফেলতেছে, বাট অনেকেই আছে যে আধা ঘন্টা 1.5 ঘন্টা পর আবার জয়েন করছে। আবার অনেকে আছে যে লেফট করে ফেলছে অ্যাটেন্ডেন্স নেওয়ার পর আর জয়েনই করে নাই। তো এই জিনিসগুলো আসলে হচ্ছে গিয়ে দেখা যায় ওখানে সব। তো যারা লেফট জয়েন উইদিন 2-3 মিনিটস করতেছে এটা বোঝা যায় যে নেটের সমস্যা হচ্ছে, বাট দ্য আদার্স আর লাইক কোনো অন্য কাহিনী আছে। ঠিক আছে, বিকজ আই হ্যাভ অলসো ডান দিস থার্সডে অ্যান অনলাইন ক্লাস। সো অনলাইন ক্লাসে আমি স্টুডেন্ট ছিলাম, সো আই নো লাইক আই ক্যান ডু এনিথিং। আই ক্যান গো টু ফেসবুক, আই ক্যান গো টু ইউটিউব, শুনে কানের মধ্যে হেডফোন লাগাই রেখে আমি বাসায় কথা বলতেছি। যাই হোক, কিন্তু অ্যাটেন্ডেন্স রিপোর্টটা থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যে কয়জন আসলে বেসিক্যালি এইভাবে ক্লাস করে। বেশি টাইম ডিফারেন্স দেয়া মানে সে হচ্ছে ক্লাস রেখে অন্য কোথাও গেছিল। আবার অনেকে আছে অ্যাটেন্ডেন্স এর পরই হচ্ছে লেফট করে ফেলতেছে, ওইটাই আমি আর কি বলতেছি। তো এখন হচ্ছে ইউনিভার্সিটি থেকে অ্যাটেন্ডেন্স এর শিটটা দেয়া হচ্ছে, তো ওটা দেখে বোঝা যাবে। এনিওয়েজ, we start studying. So protocol types, we have two types of protocols, push protocol and pull protocol. So push protocol যেটা হয়, তোমার ধরো তোমার পিসি একটা ক্লায়েন্ট, ঠিক আছে, so you are sending messages to other server or other PC. তো তখন যেটা হবে, when you are sending message or when you are requesting something from the internet, তুমি কি করতেছো, তুমি হচ্ছে সার্ভারটাকে রিকোয়েস্ট করতেছো যে আমি তোমার কাছে এই ইউআরএল এ অ্যাক্সেস চাই, বা আমি হচ্ছে এই আইপি অ্যাড্রেসে অ্যাক্সেস চাই, সো দ্যাট আই ক্যান সেন্ড মাই মেসেজ। অথবা তুমি মেসেজ রিকোয়েস্ট করতেছো আমি এই ছবিটা দেখতে চাই, সার্ভার তোমাকে ছবিটা রিটার্ন করবে, ঠিক আছে। সো এই যে কাজটা তুমি করতে চাও, এখানে হচ্ছে the client opens a connection to the server and keeps it constantly active. তো তোমার যে পিসির যে কানেকশন আছে সেটার মধ্যে মানে সেই কানেকশনটা যদি তুমি খোলা না রাখো তাহলে সার্ভার তোমাকে ডেটা পাঠাতে পারবে না। বুঝতে পারছো? তো তুমি যখন রিকোয়েস্ট করতেছো সার্ভারের কাছে কোনো ডেটা, তাহলে তোমার পিসি কানেকশনটা যদি বন্ধ করে দাও তাহলে কি সার্ভার পাঠাতে পারবে তোমাকে ডেটা? না ম্যাম। তো এটাই হচ্ছে গিয়ে পুশ প্রোটোকল, যে এই পুশ প্রোটোকলের মধ্যে ক্লায়েন্টের কানেকশনটা হচ্ছে কনস্ট্যান্টলি অ্যাক্টিভই থাকে। এই যে ইট ইজ কনস্ট্যান্টলি অ্যাক্টিভ এন্ড দ্য সার্ভার উইল সেন্ড অর পুশ। সো এই যে পাঠানো ডেটাটাকে পাঠানোই হচ্ছে পুশ বলা হচ্ছে। পুশ অল নিউ ইভেন্টস টু দ্য ক্লায়েন্ট ইউজিং দ্য সিঙ্গেল অলওয়েজ অন কানেকশন। তো সিঙ্গেল একটা অলওয়েজ অন কানেকশন থাকবে যেটা সবসময় খোলা থাকবে। সো এখানে যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সো ইমেলের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের আমাদের হচ্ছে কিন্তু একটা কানেকশন সার্ভারের মধ্যে আমাদের যে পিসি আছে এটার মধ্যে সবসময় অন থাকে, সো দ্যাট whenever someone is sending you an email, তোমাকে হচ্ছে সার্ভারটা ও তোমাকে পাঠিয়ে দিতে পারবে, তোমাকে আর রিকোয়েস্ট করতে হচ্ছে না যে তুমি সার্ভার কানেকশন ওপেন করো আমি তোমাকে মেলটা পাঠাচ্ছি। তো এটাই হচ্ছে পুশ প্রোটোকল। যেখানে হচ্ছে কি বেসিক্যালি সিঙ্গেল অলওয়েজ অন কানেকশন থাকে, সিঙ্গেল কানেকশন সবসময় হচ্ছে অন থাকে, যেটার মাধ্যমে হচ্ছে সার্ভার তোমাকে মেসেজ পাঠাইতে পারে কনস্ট্যান্ট। তো এটার একটা এক্সাম্পল এসএমটিপি। তো এখানে হচ্ছে দেখো এসএমটিপি ইজ ওয়ান অফ দ্য প্রোটোকলস ইন আওয়ার অ্যাপ্লিকেশন লেয়ার। আর পুল প্রোটোকলের মধ্যে কি হচ্ছে, দ্য ক্লায়েন্ট পিরিয়ডিক্যালি কানেক্টস টু দ্য সার্ভার, checks for and gets or pulls recent events and then closes the connection and disconnects from server. So আমরা যে যেমন এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তো আমরা যে ফেসবুকে যাচ্ছি, ধরো আমরা যে google.com এ যাচ্ছি, ঠিক আছে, ওখান থেকে গিয়ে আমরা হচ্ছে যেটা খুঁজতে যাচ্ছি, ধরো হচ্ছে গিয়ে পুল প্রোটোকলই সার্চ দিলাম, পুল প্রোটোকলে সার্চ দিলে উই উইল হ্যাভ আ রেঞ্জ অফ রেজাল্টস। তারপরে আমি কোনো একটা ওয়েবসাইটে যাব যে হচ্ছে গিয়ে উম, পড়াশোনা করব। তো আমি যদি আর কিছু রিকোয়েস্ট না করি তাহলে ওই সার্ভারটা কি করবে, কানেকশন বন্ধ, তোমার পিসিটা কানেকশন বন্ধ করে করে দিবে, তো তুমি তো আর কিছু চাচ্ছ না ওর কাছ থেকে।
তো এইচটিটিপি প্রোটোকলে কি হয়, বেসিক্যালি তুমি কিছু একটা জিনিস সার্ভারের কাছে রিকোয়েস্ট করো, তখন সার্ভারটা হচ্ছে তোমাকে এটা সেন্ড করে। রিকোয়েস্ট না করা পর্যন্ত তোমাকে সেন্ড করে না। তো এই ক্ষেত্রে হচ্ছে যখন যখন তুমি সেন্ড করবা ওইটুকু সময় হচ্ছে তোমার সার্ভারের কানেকশনটা ওপেন থাকবে। তো কাজ শেষ হওয়ার পর হচ্ছে এটা ক্লোজ করে দিবে। তো এটাকে হচ্ছে পুল প্রোটোকল বলা হয়। পুল প্রোটোকল কেন, যে গেটসটাকে হচ্ছে পুল বলা হয়। যে গেটস মানে কি, আমি সার্ভার থেকে রিকোয়েস্ট গুলো পাচ্ছি, মানে আমার যে ডেটাটা আমি এটা পাচ্ছি, আমার ডেটা পাওয়ার পরই হচ্ছে গিয়ে আমার সার্ভারের কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে, আমার ক্লায়েন্টের যে কানেকশনটা আছে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাকে হচ্ছে পুল প্রোটোকল বলা হয়। সো পুল প্রোটোকলের একটা এক্সাম্পল হচ্ছে এইচটিটিপি, আর পুশ প্রোটোকলের এক্সাম্পল হচ্ছে এসএমটিপি। সো এসএমটিপি আসলে আমি কাউকে রিকোয়েস্ট করতেছি না সব সময়। তো আমার কাছে মেলটা কিন্তু আসতেছে, আর একজন যে মেল পাঠাচ্ছে ওটা আসতেছে, বা আমি মেল পাঠাচ্ছি সে পাচ্ছে। তো তার সিঙ্গেল একটা কানেকশন সব সময় অন থাকে এই এসএমটিপি প্রোটোকল দিয়ে, সো দ্যাট নো ওয়ান হ্যাজ টু রিকোয়েস্ট। হ্যালো এটা ম্যাম। বুঝতে পারছো? হ্যালো। হুম। হ্যাঁ, এসএমটিপি তে তুমি রিকোয়েস্ট করতেছো না যে তোমার কাছে কোনো ডাটা পাঠাবে, মানে এইচটিটিপি তে তুমি রিকোয়েস্ট করতেছো। তুমি যখন সার্চ করতেছো, ধরো তুমি www.google.com দিছো, তার মানে কি তুমি এই আইপি অ্যাড্রেসটাতে ঢুকতে চাচ্ছ, তাই না? এই ইউআরএল টাতে ঢুকতে চাচ্ছ। তো যখন তুমি ঢুকতে চাচ্ছ তখন হচ্ছে কি ও সার্ভারকে রিকোয়েস্ট করবে যে প্লিজ গিভ মি দ্য অ্যাক্সেস টু দিস ইউআরএল সো দ্যাট আই ক্যান ইউজ ইট। তারপরে তোমাকে সে সার্ভার হচ্ছে গিয়ে বলবে ঠিক আছে নাও তুমি এখন গুগল.com ইউজ করতে পারো। তারপরে তুমি আবার ওখানে ধরো লিখলা যে ফুল প্রোটোকল, দেন আবার হচ্ছে গিয়ে তুমি রিকোয়েস্ট করতেছো যে ফুল প্রোটোকল সম্পর্কে যা যা রেজাল্ট আছে আমি চাচ্ছি তোমার কাছ থেকে। তো সার্ভার কি করতেছে, তোমাকে বাঞ্চ অফ রেজাল্ট দিচ্ছে ওখানে। তাহলে তুমি কি করতেছো, ইউ আর সেন্ডিং সাম রিকোয়েস্ট এন্ড ইউ আর গেটিং দ্য রেজাল্টস, রাইট? তো এটাকে হচ্ছে গিয়ে গেট গেট করতেছো, যে এটাকে হচ্ছে গিয়ে পুল বলা হয়। সো ইউ আর সেন্ডিং সাম রিকোয়েস্ট এন্ড ইউ আর পুলিং সাম রিকোয়েস্ট, মানে তুমি সার্ভার থেকে পুল করতেছো, যে রেজাল্টটা নিয়ে আসতেছো তোমার পিসিতে। তো এটাকে হচ্ছে পুল প্রোটোকল বলা হয়। আর পুশ প্রোটোকলে তুমি রিকোয়েস্ট করতেছো না কাউকে, তুমি যেটা বলছো এটা উল্টা, আমি যেটা বুঝাইছি। হুম। না, পুশ প্রোটোকলে হচ্ছে রিকোয়েস্ট করা, না রিকোয়েস্ট করে তোমার কাছে হচ্ছে গিয়ে মেইল আসতে পারে। তো এসএমটিপি হচ্ছে বেসিক্যালি একটা পুশ প্রোটোকল। তো তুমি হচ্ছে কি তুমি যখন ধরো আমি তোমাকে একটা মেইল দিলাম যে তুমি কালকে এতটার সময় পরীক্ষা দিবা, তো তুমি কি আমাকে এটা রিকোয়েস্ট করছো এই ইনফরমেশনটা জানার জন্য আমার পিসিতে? করো নাই তো। তো আমি তোমাকে ডিরেক্ট পাঠাইছি, রাইট? তো এটাতে এজন্যই হচ্ছে এটা পুশ প্রোটোকল, যে তুমি পাঠাইতে পারবা। তোমার হচ্ছে আমি তোমাকে মেইল পাঠাবো, এটার জন্য তোমার একটা কানেকশন সবসময় অন থাকবে। তো এটা দিয়ে আমি তোমাকে মেইল পাঠাইতে পারবো, বুঝছো, তুমি রিকোয়েস্ট করা ছাড়াই। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, এসএমটিপি দিয়ে ইউজ করে পাঠাবে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এসএমটিপি, যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, অ্যাব্রিভিয়েশনই হচ্ছে এটা, সিম্পল মেইল ট্রান্সফার। কিন্তু পুশ পুল দুইটাই করতে পারতেছে, কিন্তু এটা হচ্ছে যখন তুমি পুশ পুল করা শেষ হয়ে যাবে তখন তোমার ক্লায়েন্টের কানেকশন বন্ধ করে দিবে, সো দ্যাট তুমি হচ্ছে গিয়ে আর না পাঠাতে পারো। বুঝতে পারছো? মানে তুমি যখন হচ্ছে তোমার ওই যে ধরো তুমি হচ্ছে facebook.com, তোমার কাছে হচ্ছে রেজাল্ট গুলো চলে আসলো, এরপরে হচ্ছে তোমার ক্লায়েন্টের কানেকশন বন্ধ থাকবে, ও হচ্ছে কি আর
তুমি তো আর কিছু রিসিভ করতেছো না ওর কাছে, তুমি তারপরে যদি আবার রিকোয়েস্ট করো তখন আবার তোমার কানেকশন খুলে যাবে। তো এখানে হচ্ছে যেটা হয় যে ক্লায়েন্ট যেটা আছে এটা হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকে না, ক্লায়েন্টের যে কানেকশনটা থাকে এটা অ্যাক্টিভ থাকে না, যখন পুশ পুলের কাজটা শেষ হয়ে যায় তখন বন্ধ হয়ে যায়। কিন্তু পুশ প্রোটোকলে হচ্ছে যখন তুমি মেসেজ পাঠিয়ে ফেলবা এটা তাও আর কি সবসময় অন থাকবে। তো এখানে হচ্ছে সিঙ্গেল অলওয়েজ অন কানেকশন থাকে একটা একটা হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল কানেকশন সবসময় অন। বুঝতে পারছো? কাজ শেষ হয়ে গেলে হ্যাঁ বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে পুশপুল প্রোটোকল। দেন কামস দা এইচটিটিপি প্রোটোকল। তো আমরা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের মধ্যে, তো এইচটিটিপি প্রোটোকল যেটা আগে দেখছিলাম পুশ প্রোটোকল, সো উই উইল গো থ্রু কিভাবে কাজ করে। সো বেসিক্যালি দ্য নেম ইজ এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল is used across the world wide web www for data transfer and is one of the most used application protocols. সো বেসিক্যালি হচ্ছে কি আমরা যেই যে যে নর্মালি যেই সার্চটা করতেছি আমাদের পিসি থেকে এইসব আমাদের হচ্ছে ওয়েব ব্রাউজার গুলা দিয়ে, এখানে সবগুলোই হচ্ছে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে হয়। তো তোমরা যে এরকম পিকচারের মধ্যে দেখা যাচ্ছে যে গুগলের মধ্যে যে আমরা যে ইউআরএল এর মধ্যে লিখি এইচটিটিপি, তোমার www.google.com লিখে এন্টার দিলেই দেখবো ওখানে অটোমেটিক্যালি এইচটিটিপি আসছে। এটা কি খেয়াল করছো? মানে তুমি একটা স্পেসিফিক ইউআরএল লিখলে সার্চ দিলে দেখবা যে সার্চ দেওয়ার Yes, sir. পরে অটোমেটিক এইচটিটিপি আসবে। তো আমরা যতগুলাই মানে সার্চ ইঞ্জিন, however whatever the search engines we are using, we use the HTTP protocol for sending and receiving the data. So HTTP specifies a request response protocol. So HTTP হচ্ছে বেসিক্যালি এটা রিকোয়েস্ট এবং রেসপন্স dependent protocol. So when a client, typically a web browser, sends a request message to a server, depends. So এখানে হচ্ছে গিয়ে ধরো this is a HTTP client or your PC or my PC, and what I am doing, I am putting this URL in our URL bar and clicking search option. So what it will do, it will send a request to the server so that this HTTP server will go to this URL and it will respond you, like you can now access to this server. So এটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলটা সবসময় রিকোয়েস্ট আর রেসপন্স এই দুইটা কাজ করে। যখনই তুমি একটা ইউআরএল এ লিখবা তখন সে রিকোয়েস্ট করবে সার্ভারের কাছে যে আমি এই লিংকটাতে ঢুকতে চাই, তখন সার্ভার ওই লিংকে ঢুকে তোমাকে হচ্ছে রেসপন্স করে দিবে যে ঠিক আছে তুমি হচ্ছে কি এখন তোমার কাছে এটার অ্যাক্সেস আছে। তো the HTTP protocol is কি কথা দুবার লিখতে হবে। A client sends a request to the server responds with data. তো যেটা এতক্ষণ বললাম ও রিকোয়েস্ট করবে আর সার্ভার কি আছে তোমাকে, তুমি যেটা রিকোয়েস্ট করছো সেটা হচ্ছে সার্ভ করবে। ঠিক আছে? তো আমাদের এইচটিটিপি এর মধ্যে we have three types of common messages: get, post আর হচ্ছে put. So using these three messages HTTP protocol works. তো এই গেট, পোস্ট, পুট এই জিনিসটা কি তোমরা ওয়েব টেকনোলজিতে শিখছো, বা have you done web technology before or you will do it in the future? No, ma'am. ম্যাম এটা করতেছে। আচ্ছা, তো এই তিনটা হচ্ছে বেসিক আমার কমন মেসেজেস টাইপ which are used in HTTP. So how the get is working? So get কি করতেছে, this is a client request data. So তুমি তোমার পিসি থেকে if this is a client, it will send a request to the server যে আমার এই cisco www.cisco.com এই এই ইউআরএলটাতে আমার হচ্ছে অ্যাক্সেস দরকার। So a web browser sends the get message to request pages from a web browser. So এটা হচ্ছে কি আমার web browser from this client and it is sending request to this server to get into this website. So as shown in figure, when the server receives the get request, it responds with the status line. So ও যখন হচ্ছে এই রিকোয়েস্টটা পাবে, যখন এই গেট রিকোয়েস্টটা পাবে সার্ভার, তখন হচ্ছে ও একটা স্ট্যাটাস লাইন দিয়ে ওকে জানাই দিবে যে সাচ এস HTTP 1.1 200 ওকে। তো হচ্ছে ও হচ্ছে রিকোয়েস্টটা পাইছে
and a message of its own, the body of which cannot be a requested file, error message or some other information. So তুমি যখন একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ তখন সার্ভারটা হচ্ছে তোমাকে ওই রিকোয়েস্ট গেট করার সাথে সাথে তোমাকে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে সে পাঠাই দিবে যে ওকে এটা হচ্ছে কি এইচটিটিপিএস এর আমরা হচ্ছে দেখি না মাঝে মাঝে ইউআরএল এ গেলে 404 নট ফাউন্ড এরকম টাইপের স্ট্যাটাস পাইছো তোমরা সার্চ করতে করতে যে সার্চ Yes, ma'am. করলা? হ্যাঁ, Yes, তো ma'am. ওগুলা হচ্ছে আমার এইচটিটিপি প্রোটোকলেরই ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটাস বার। যে তুমি যে রিকোয়েস্টটা দিছো হয়তো বা ও খুঁজে দেখছে যে ওই ওয়েবসাইটে যে কন্টেন্টটা ছিল ওটা সরায় ফেলছে, তো হচ্ছে ও তখন তোমাকে যদি সরায় ফেলে যদি খুঁজে না পায় তাহলে 404 নট ফাউন্ড এইটা হচ্ছে তোমাকে রিকোয়েস্ট দিবে, তোমাকে হয়তো দেখাবে, শো করবে। আর যদি ওকে হয়, যদি তোমাকে রিপ্লাই দেয় তাহলে হচ্ছে এই যে 200 ওকে দিয়ে তারপর হচ্ছে তুমি যে ফাইলটা রিকোয়েস্ট করছো সেই মেসেজ, সেই রিকোয়েস্টেড ফাইল অথবা যদি কোনো এরর মেসেজ থাকে বা আদার ইনফরমেশন থাকে তাহলে ও হচ্ছে ক্লায়েন্টকে এটা পাঠাবে। সো হোয়াট ইট ইজ ডুইং, ও হচ্ছে গেট, এইটাকে হচ্ছে গেট বলা হয় যে তুমি ইট ইজ এ ক্লায়েন্ট রিকোয়েস্ট ফর ডাটা। সো ক্লায়েন্ট হচ্ছে রিকোয়েস্ট করতেছে সার্ভারের কাছে, তো সার্ভারের কাছে যখন রিকোয়েস্ট করে দেন ইট ইউজ দ্য গেট মেসেজ। বোঝা গেছে গেটের কাজটা? Yes, ma'am. So then post the file. মিস আচ্ছা আমি একটু 2টা মিনিট আমি আসতেছি। জি প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আপনাদের এই ত্রিকাল টেক চ্যানেলে আবারও। প্রিয় বন্ধুরা, যেটা নিয়ে আমি একটা ছোট্ট হিন্টস গতকালকে আইকিউ করে রাখুন। তাহলে চলুন দেরি না করে
মতোই করেছে, কিন্তু যে স্টাইলটা বলবো সেই স্টাইলের উপর যে গ্লসি ফিনিশটা সেটা ভালো লেগেছে আমার কাছে। এর যে ব্লু কালারের উপর একটা যে বেশ চকচকে ভাব রয়েছে, আর পেছনের গ্লাস ব্যাক প্যানেল। আপনাদের সকলকে জানাই ভালোবাসা অবিরাম সুমন ভাইয়ের পক্ষ থেকে, অন্তর থেকে। আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা আছে, আনঅফিসিয়াল স্মার্টফোন ভালো না, অফিসিয়াল স্মার্টফোন ভালো। আবার অফিসিয়াল স্মার্টফোন কেনা ভালো, আনঅফিসিয়াল স্মার্টফোন কেনা ভালো না। না না, আনঅফিসিয়াল স্মার্টফোন ভালো, বেশ সস্তা হয়। অফিসিয়াল স্মার্টফোন নেওয়া ভালো না, কারণ দামি হয়। তো এইরকম কিছু সন্দেহ আপনাদের মনেও আছে যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে এমন পার্থক্যটা কি, কোন ফোনটা হ্যাঁ, কিনলে hello. আপনার পয়সা বাঁচবে। Yes, ma'am. কোথা থেকে পড়াচ্ছি? আমি কি প্রশ্ন যেন জিজ্ঞাসা করতেছিলা? মিস এই 404 কোনো কিছু ইন্ডিকেট করে? হ্যাঁ, আমি তো দেখাচ্ছি, নেক্সট স্লাইডস গুলোতে বাহ। আছে যে জি। কয়েকটা স্যাম্পল এইচটিটিপি স্ট্যাটাস প্রোটোকল। সো গেটের কাছে তো বুঝতে পারছো, দিস ইজ অনলি ইউজড ফর দ্য রিকোয়েস্টিং ফর ডাটা। যখন ডাটা রিকোয়েস্ট করতেছো, দেন দিস প্রোটোকল ইজ ইউজিং গেট মেসেজ। তারপরে পোস্ট এন্ড পুট, দিস টু আর ইউজড ফর সেন্ডিং মেসেজেস দ্যাট আপলোড ডেটা টু দ্য ওয়েব সার্ভার। তো বেসিক্যালি তোমরা হচ্ছে যখন কোনো কিছু সাইন আপ করো, তো ফর্মের মধ্যে মধ্যে তোমার নাম, ঠিকানা এগুলো দাও না, নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। Yes, তো ma'am. এগুলো যখন এন্টার করো, তখন হচ্ছে গিয়ে আমার পোস্ট মেথডটা ইউজ হয়। তো পোস্ট ইনক্লুডস দ্য ডেটা ইন দ্য মেসেজ সেন্ড টু দ্য সার্ভার। তো তোমার পোস্টের মাধ্যমে হচ্ছে সার্ভারের কাছে তুমি হচ্ছে ফর্মের মধ্যে দিয়ে মেসেজ সেন্ড করতেছো, তোমার যে নাম নাম অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো আছে। আর পুট মেসেজ দিয়ে কি হচ্ছে, পুট মেসেজ আপলোডস দ্য রিসোর্সেস অর কন্টেন্টস টু দ্য ওয়েব সার্ভার। তো পোস্ট দিয়ে আমি বেসিক্যালি আমার নাম, মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো হচ্ছে পোস্ট করতেছি সার্ভারের কাছে। আর সার্ভারে গিয়ে তো এই মেসেজটা আবার আপলোড হতে হবে সার্ভারে। তো সার্ভারে যখন আপলোড হচ্ছে, তখন হচ্ছে পুট মেসেজ ইউজ করা হচ্ছে। বুঝতে পারছো? আমাকে একটু বলো তো, হ্যাভ ইউ ডান, তোমরা কি ওয়েব টেকনোলজি শেষ করছো নাকি সামনে আসছে? ম্যাম সামনে আছে। আমি করি নাই, সামনে আছে। আচ্ছা, সো তোমরা যখন ওয়েবে যাবা, ওয়েব টেকনোলজিসে যাবা, তখন হচ্ছে পোস্ট মেথড, পুট মেথড, গেট মেথড এগুলা ইউজ করে যে তোমরা তখন হচ্ছে ফর্ম তৈরি করবা ডিফারেন্ট টাইপস অফ এইচটিএমএল, পিএইচপি এগুলা দিয়ে ওয়েবসাইট তৈরি করবা। সেখানে রেজিস্ট্রেশন থাকবে, লগ ইন লগ আউট থাকবে। তো এগুলার যখন কাজ হবে, যে সাইন ইন, সাইন আপ, এগুলা যখন কাজ হবে, দেন ইউ উইল ইউজ অল দিস গেট, পোস্ট এন্ড পুট মেথডস। বিকজ আমরা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের কাজের জন্য এইচটিটিপি প্রোটোকল ইউজ করি। আর হচ্ছে পোস্ট মেথড দিয়ে হচ্ছে আমরা মেসেজ, আমার যে ফর্মের মধ্যে যে মেসেজগুলো আমি আপলোড মানে দিচ্ছি, সেগুলো হচ্ছে সার্ভারের কাছে যায়। আর পুট মেথড দিয়ে হচ্ছে সার্ভারের মধ্যে গিয়ে হচ্ছে আপলোড হয়, যে আমি হচ্ছে কি এখন ডাটাবেজে আমার নাম আছে। তো পোস্ট দিয়ে হচ্ছে সেন্ড করতেছে ডেটা, আর পুট দিয়ে হচ্ছে আপলোড করতেছে ডেটা সার্ভারের মধ্যে, ক্লায়েন্ট সাইডে না, সার্ভার সাইডে। তো ক্লায়েন্ট সাইড থেকে কি হচ্ছে, আমরা ইনপুট দিচ্ছি, আর সার্ভারে গিয়ে হচ্ছে আপলোড হচ্ছে। বুঝতে পারছো এটুকু? Yes, ma'am. So we have basically these three types of messages: get, post, and put for HTTP protocol. So HTTP বেসিক্যালি কি হয়, এটা হচ্ছে কি তোমার টিসিপি দিয়ে ইউজ হয়। টিসিপি যেই প্রোটোকলটা আছে, এটা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট লেয়ারে পড়বো ঠিক মতো। তো টিসিপির মধ্যে ট্রান্সফার প্রোটোকল ইউজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এইচটিটিপি। তো টিসিপি প্রোটোকলও হচ্ছে তোমার এইচটিটিপিটাকে ইউজ করে, ঠিক আছে। এবং হচ্ছে দ্য টিসিপি প্রোভাইডস আ রিলায়েবল ডাটা ট্রান্সফার সার্ভিস টু এইচটিটিপি ইউজিং টিসিপি পোর্ট 80। তো আমার যখন হচ্ছে কি, আমরা তো বেসিক্যালি যে কোনো ডেটা ট্রান্সফারের জন্য হচ্ছে টিসিপি আর ইউডিপি এই দুই ধরনের হচ্ছে প্রোটোকল ইউজ করি ডেটা ট্রান্সফার করার জন্য। তো ওরাও হচ্ছে গিয়ে ডাটাটাকে সার্চ করে পাঠানোর জন্য হচ্ছে এইচটিটিপি ইউজ করে। তো এইচটিটিপির জন্য হচ্ছে টিসিপি পোর্ট যেটা থাকে, এটা 80 তে হচ্ছে ওপেন থাকে সবসময়। আর this implies that each HTTP request message sent via client process eventually arrives intact at the server. So এটা কেন বলা হচ্ছে, এই স্লাইডটা কেন দিচ্ছে, এটা বলার জন্য যে যেহেতু সিন্স উই আর ইউজিং টিসিপি প্রোটোকল, টিসিপি দিয়ে যেহেতু এইচটিটিপি কাজ করাচ্ছি, সো আমাদের হচ্ছে যখন তুমি কোনো মেসেজ রিকোয়েস্ট করতেছো, তোমার কাছে হচ্ছে পুরো মেসেজটাই আসবে। কখনো হচ্ছে
আম, কোনো ডাটা প্যাকেট লস্ট হবে না, কারণ টিসিপি হচ্ছে এমন একটা প্রোটোকল যেটার মধ্যে হচ্ছে ও এনশিওর করে যে তুমি যা রিকোয়েস্ট করছো ওই পুরো মেসেজটাই আসতেছে, মাঝখানে হচ্ছে গিয়ে কখনো ডেটা প্যাকেট লস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো টিসিপির পুরো প্রসিডিউর আমরা নেক্সট ক্লাসে পড়বো, তখন তোমাদের এই স্লাইডটা আরো বেশি হচ্ছে গিয়ে আম, বুঝতে পারবা। তো টিসিপি তে হচ্ছে তুমি সব মেসেজ গুলাই তুমি পাবা, আর ইউটিপি তে হচ্ছে দেখা যায় যে ডাটা প্যাকেট লস্ট হয়ে যায় সামটাইমস। তো টিসিপি যেহেতু এইচটিটিপি ইউজ করে, তার মানে হচ্ছে তুমি এইচটিটিপি ইউজ করে যখনই ওয়েব সার্ভিং করবা তখন তোমার কাছে হচ্ছে পুরো মেসেজটাই আসবে। আর এটা হচ্ছে টিসিপির 80 নাম্বার পোর্টে হচ্ছে সবসময় কাজটা হয়। তো এই দেখো, এইচটিটিপি need not to worry about lost data or the details of how TCP recovers. So টিসিপির কিছু কাজ আছে, কিছু ফাংশনস আছে যেটা ইউজ করেও হচ্ছে গিয়ে যদি কোনো ডেটা লস্ট হয়ে যায় সেটা রিকভার করে, কিন্তু এইচটিটিপি যেটা ওর তো জানার দরকার নাই যে টিসিপি কিভাবে করে হচ্ছে রিকভার করতেছে, ওর কাজ হচ্ছে জাস্ট রিকোয়েস্ট করলে তোমাকে হচ্ছে রেসপন্স করবে মেসেজটাকে। ঠিক আছে, তো next হচ্ছে HTTP status codes. So we have like 5 types of HTTP status code. One একটা হচ্ছে 1 দিয়ে শুরু হয়, তো এটা হচ্ছে ইনফরমেশনাল, রিকোয়েস্ট রিসিভড, সার্ভিস ইজ কন্টিনিউইং টু দ্য প্রসেস, এই ধরনের যদি মেসেজ ও যদি তুমি রিকোয়েস্ট করো, যদি তোমাকে রেসপন্স করে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কোডটা ইউজ হয়। তারপরে 2 দিয়ে যেটা শুরু হয় কোড, সেটা হচ্ছে সাকসেস, দ্য রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি রিসিভড। যেমন এখানে দেখো যে 200 ওকে, দ্য রিকোয়েস্ট ইজ ফুলফিলড। সো 2 দিয়ে যেটা স্টার্ট হবে, তো তোমরা যখন রিকোয়েস্ট করো তখন এই যে আমরা বেশিরভাগ পাই এইটা 400 ব্যাড রিকোয়েস্ট, সার্ভার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়েস্ট, সিনট্যাক্স এরর এটা পাই। তারপর হচ্ছে 404 নট ফাউন্ড, এটা পাই, দ্য রিকোয়েস্টেড সার্ভার ক্যান নট বি ফাউন্ড ইন দ্য সার্ভার। তো রিসোর্স তো দেখা যায় যে আমি বেশি পাই এটা, কারণ আমি রিসার্চ পেপার ঘাটতে ঘাটতে দেখা যায় অনেক পুরানো পেপার ঘাটতেছি, তো ওখানে লিঙ্ক দেয়া থাকলে ওখানে ক্লিক করলে দেখা যায় যে ওরা বলতেছে যে 404 নট ফাউন্ড, হয়তো বড় অন্য কোনো ইউআরএল এ শিফট হয়েছে। তো যেটা দেয়া ছিল, যেহেতু সিন্স দ্যাট সাইট ইজ আ বিট লাইক ওল্ডার, তো এটা চেঞ্জ করে নাই, তো তখন হচ্ছে গিয়ে আমাকে এটা দেয় 404 নট ফাউন্ড। তারপর 503 হচ্ছে সার্ভিস আনঅ্যাভেলেবল, তো সার্ভার ক্যান নট রেসপন্স ডিউ টু ওভারলোডিং অর মেইনটেনেন্স, সার্ভারে অথবা কোনো মেইনটেনেন্স হচ্ছে অথবা ওভারলোডিং হচ্ছে, সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে ও সার্ভিসই দিচ্ছে না তোমাকে, আনঅ্যাভেলেবল। সো এই ধরনের স্ট্যাটাস কোডসটাই হচ্ছে কি তোমার এইচটিটিপি কে যখন তুমি রিকোয়েস্ট করো মেসেজ, তখন ও তোমাকে হচ্ছে রিপ্লাই দেওয়ার সময় এই ধরনের রিপ্লাই দিতে পারে। তো এখানে হচ্ছে আমার 1 2 3 4 5 5 ধরনের হচ্ছে কোড ইউজ হয়। তো একটা হচ্ছে ইনফরমেশনাল, 2 দিয়ে যেগুলো হবে এগুলো হচ্ছে সাকসেস, 3 দিয়ে হচ্ছে রিডাইরেকশন, যে ফার্দার অ্যাকশন মাস্ট বি টেকেন ইন অর্ডার টু কমপ্লিট দ্য রিকোয়েস্ট। তো এইগুলো হচ্ছে গিয়ে বেসিক এইচটিটিপি স্ট্যাটাস কোড। তো যে এগুলো কখন আসে, যখন তুমি রিকোয়েস্ট করো, তখন যদি তখন যে তোমাকে যে রেসপন্স করে, তো দে ইউজ দিস স্ট্যাটাস কোড ফর রেসপন্ডিং। বুঝতে পারছো? হ্যালো? হ্যালো ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, সো স্ট্যাটাস কোড গুলো সম্পর্কে তো আইডিয়া হয়েছে যে ওয়াই ফ্রম ওয়্যার দিস স্ট্যাটাস কোড কামস ইন আওয়ার ওয়েব ব্রাউজার। তো এটা বেসিক্যালি এইচটিটিপি কাছে যখন রিকোয়েস্ট করি তখন ওরা আমাকে এটা দিয়ে এই ধরনের সার্ভ করে। তো এগুলাই কিন্তু আমি এখানে যে কয়টা দিয়েছি এই কয়টাই স্ট্যাটাস কোড না, আরো অনেক স্ট্যাটাস কোড আছে, আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য এই কয়টা স্ট্যাটাস কোড দিছি। তো নেক্সট হচ্ছে limitations HTTP. If you are using HTTP as a protocol, you might have some limitations. So এটা হচ্ছে গিয়ে তোমার ইন্টিগ্রিটি, যে someone might alter the content. So HTTP এর মধ্যে যেটা হয়, তুমি যখন মেসেজ পাঠাবা, সাপোজ তুমি হচ্ছে তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো পাঠাচ্ছ এইচটিটিপি দিয়ে, যখন একটা ফর্ম সাইন ইন করতেছো, তখন যদি তুমি এইচটিটিপি প্রোটোকল দিয়ে করো, তাহলে দেখা যাবে কি যে লাইক আই এম সেন্ডিং তাসনিম রহমান মাই ফোন নাম্বার মাই ইমেল অ্যাড্রেস, ওই সেম তাসনিম রহমান মাই ফোন নাম্বার মাই ইমেল অ্যাড্রেসই হচ্ছে তোমার সার্ভারে যাচ্ছে ইন্টারনেট দিয়ে। সো মাঝখানে যদি কোনো ইন্ট্রুডার থাকে অথবা যদি কোনো হ্যাকার থাকে হু ওয়ান্টস টু হ্যাক ইউর ডিটেলস,
সে হচ্ছে এইচটিটিপি ইউজ করে ইজিলি এটা করতে পারে, কারণ এইচটিটিপি তে কি হচ্ছে কোনো এনক্রিপশন প্রসিডিওর নেই। সো বিকজ দেয়ার ইজ নো এনক্রিপশন প্রসিডিওর ইন এইচটিটিপি, সো তুমি যে ইনফরমেশনটা পাঠাচ্ছ ওই এক্সাক্ট ইনফরমেশনটাই হচ্ছে ওরা পাচ্ছে, মানে এক্সাক্ট ইনফরমেশনটা ইন্টারনেট দিয়ে সার্ভারের কাছে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই এনি ইন্ট্রুডার ক্যান, ইন্ট্রুডার মানে কি, ইন্ট্রুডার হচ্ছে গিয়ে যারা হ্যাক করে ইন্টারনেটে বসে, মানে বসে তোমার ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে, বা হ্যাকার, ওরা হচ্ছে তোমার নিতে পারবে ইনফরমেশনটা। সো হেন্স ইজ সাবজেক্ট টু ম্যান ইন দ্য মিডল, সো ম্যান ইন দ্য মিডল and eavesdropping of sensitive information. Man in the middle. Have you studied security, software security course? কোনো security course করছো? নো ম্যাম, এখন পর্যন্ত করেন। আচ্ছা, তো যে সিকিউরিটি কোর্সেস যদি থাকে তাহলে হচ্ছে ওখানে দেখবা যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক অ্যালগোরিদম, ইভসড্রপিং অ্যালগোরিদম, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে কিভাবে হচ্ছে হ্যাক করে তোমার পিসিটাকে, তোমার ইনফরমেশন গুলা কিভাবে করে নেয়। সো এখানে এজন্য লেখা হয়েছে ম্যান ইন দ্য মিডল যদি কেউ থাকে যে মাঝখানে বসে তোমার ইনফরমেশন গুলো সে নিয়ে নিতে পারবে। আর authentication হচ্ছে not clear who you are talking with. Anyone who intercepts the request can determine the username and password being used. তো অথেন্টিকেশনটা হচ্ছে গিয়ে ঠিক মতো হয় না এইচটিটিপিএস। দেখা যাচ্ছে তুমি রিকোয়েস্ট করছো, তুমি কার সাথে কথা বলতেছো জানতেছো না, মাঝখান দিয়ে যে ম্যান ইন দা মিডল ছিল সে হচ্ছে তোমার ইউআরএলটা চেঞ্জ করে সে তোমার সাথে কথা বলতেছে। যেমন ফিশিং, ফিশিং ফিশিং শব্দটা তোমরা শুনছো না? ফিশিং এ কি হয়, এই যে ফেসবুকের পাসওয়ার্ড টাসওয়ার্ড যে মানুষ জেনে যায়, কিভাবে হয় ফিশিং? হ্যালো, আইডিয়া নাই। আচ্ছা ফিশিং, বলো। ম্যাম ম্যাম ফিশিং সাইট হচ্ছে মূলত অরিজিনাল সাইটের মতো আর একটা ডুপ্লিকেট সাইট ক্রিয়েট করা, যেখানে আমি কোনো কিছু ইনপুট দিলে যেটা আমার পার্সোনাল ইয়েতে চলে যাবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি সে লগ ইন দেয় তাহলে সেটা আমার সাইটে চলে যাবে। আমার জাস্ট পেজটা অরিজিনাল পেজের মতো হবে, জাস্ট লিঙ্কটা চেঞ্জ থাকবে। হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি ফিশিং। তো ধরো তোমার ফেসবুকের যে সাইন ইন পেজটা আছে বা গুগলের জিমেলের যে সাইন ইন পেজ আছে, তোমার কাছে এক্স্যাক্টলি ওই পেজটাই আসবে, দেখতে একদম ওই রকম। তো উপরেও তুমি দেখবা যে উপরে যখন ইউআরএল লেখা থাকবে ওখানেও http:/facebook.com লেখা থাকবে, বুঝছো? তো ওই ইউআরএল দেখেও তোমার জানার উপায় থাকবে না যে দিস ওয়ান ইজ আ পেজ ফর ফিশিং। তো তুমি যখন ওখানে তোমার মেল পাসওয়ার্ড দিয়ে দিবা তখন হচ্ছে যার কাছ থেকে এই লিংকটা আসছে সে তোমার মেল পাসওয়ার্ড সব পেয়ে যাবে। সো দিস ইজ কল্ড কিন্তু ফিশিং। ম্যাম আমরা যে হচ্ছে প্রক্সি কিছু ওয়েবসাইট চালাই না অনেক সময়, ওইগুলোও তো ম্যাম এরকমই থাকে, মানে অরিজিনালের মতনই থাকে, কিন্তু ওইটাতে তো এই মানে এই জিনিসটাকে হয়, মানে ওই ফিশিংটা কি ওই ওয়েবসাইট গুলোতে হয়, প্রক্সি ওয়েবসাইট গুলোতে, ফেসবুক ইউটিউব সবকিছুরই তো একটা প্রক্সি ওয়েবসাইট থাকে। ফেসবুক ইউটিউবের প্রক্সি ওয়েবসাইট থাকে না, তুমি হচ্ছে প্রক্সি সার্ভার ইউজ করো। সো বেসিক্যালি যেটা হয় আমাদের, যেমন আমি চায়নাতে ছিলাম 1 মাস, তো ওখানে আমি ফেসবুক অ্যাক্সেস করতে পারবো না, ওদের তো ফেসবুক নাই, কেন আমি অ্যাক্সেস করতে পারবো না? ওয়েবসাইটটা কি ম্যাম? হ্যাঁ, তো প্রক্সি ওয়েবসাইট আর ওয়েবসাইটটা কি হ্যাঁ, ওরা হচ্ছে তোমার সার্ভারটা চেঞ্জ করে দেয়, যে তোমার ধরো হচ্ছে তুমি ওদের ওখানে যে চায়নার যে সার্ভার আছে যেখানে ফেসবুক বন্ধ, তো তুমি যদি ইন্টারনেটে ফেসবুককে কানেক্ট করতে চাও তাহলে তো ওদের সার্ভারে যাবে, কারণ ইউ আর রিসাইডিং ইন চায়না, তুমি তখন চায়নার নেটওয়ার্ক ইউজ করতেছো, তাই না? তো প্রক্সি সার্ভারটা কি হচ্ছে, প্রক্সি সার্ভার দিয়ে তোমার সার্ভার হচ্ছে অন্য কান্ট্রির করে দেয়। তুমি যদি টরেন্ট ইউজ করো বা এই ধরনের যে প্রক্সি সার্ভার গুলো ইউজ করো, ওখানে দেখবা যে ডিফারেন্ট কান্ট্রির নাম আছে, যে তুমি কোন কান্ট্রির প্রক্সিতে ঢুকতে চাও। খেয়াল করছো এটা? জি ম্যাম, ভিপিএন ইউজ করি হ্যাঁ, ম্যাম। তো ডিফারেন্ট আছে, নেদারল্যান্ডস, হ্যাঁ নেদারল্যান্ডস, তারপরে এরকম ইউকে, বিভিন্ন টাইপ অফ হচ্ছে গিয়ে কান্ট্রির নাম দেয় যে কোন নিষেধ করবা। তো তুমি যদি অন্য কান্ট্রিটা সিলেক্ট করো তাহলে তখন তোমার সার্ভার হচ্ছে
তখন ইউকে সার্ভার হয়ে গেল। ধরো তুমি ইউকে সার্ভার সিলেক্ট করছো, তাহলে তুমি যদি ওই সার্ভার সিলেক্ট করে তুমি ফেসবুক অন করো, তাহলে ফেসবুকের পোর্ট তো ওখানে ওপেন, তাহলে তুমি হচ্ছে ফেসবুক ইউজ করতে পারবা। তো এইখানে হচ্ছে বেসিক্যালি ফিশিং এর কিছু নেই। ফিশিং এর ব্যাপারটা যেটা হচ্ছে, ফিশিং এর হচ্ছে কি একটা পার্সোনাল মানুষ তোমাকে লিংক দিবে, লিংকটা দেখতে একদম একই রকম হবে, যে http://www.facebook.com, পেজটাও দেখতে একরকম হবে, তুমি ওখানে ইনফরমেশন দিয়ে দিলে তোমার পাসপোর্ট ও সব জেনে যাবে। তো ফিশিং বেসিক্যালি আমি নিজেই হচ্ছে গিয়ে এই জানুয়ারি মাসেই আমি এটার হয়েছিলাম। আমি বুঝতে পারি নাই, তারপরে দিয়ে ফেলছে। আমি আসলে ইউনিভার্সিটি সার্চ করতেছিলাম যে অ্যাপ্লিকেশন করব পিএইচডির জন্য, কানাডার কিছু ইউনিভার্সিটি, ক্যালগেরির ওখান থেকে কোনো একটা ফিশিং কিছু একটা আসছে সফটওয়্যার। তারপরে হচ্ছে আমার এরকম পাসওয়ার্ড নিয়ে আমার ফেসবুক হচ্ছে বারবার লগ আউট হয়ে যাচ্ছে, তারপর বলতেছে যে তুমি এখানে থাকতে পারবে, এখানে তোমার আর এক্সেস নেই। তো বেসিক্যালি আমি ভাবছিলাম কোনো মানুষ করছে ওটা, কিন্তু ওইটা পরে দেখলাম যে ট্রোজান হর্স ভাইরাসও হচ্ছে কি তোমার ফেসবুক হ্যাক করতে পারে। তো এটা আমি প্রথম জানছি তখন, পরে হচ্ছে কি অনেক কাহিনী করে এটা ঠিক করা লাগে। মানুষ এটা করে না। মানে মানুষের দিয়ে না, ওটা ভাইরাস থেকে হচ্ছে আর কি। তো এই দুটো হচ্ছে আমার এইচটিটিপি এর বেসিক লিমিটেশন। তো টু রিকভার আর একটা জিনিস যেটা হয় না, যে অনেক সময় কোনো একটা লিংক থেকে বা কিছু একটা থেকে মানে একটা ডিভাইসের ইনফরমেশন আরেকটা ডিভাইসে চলে যায়, মানে এইটাও কি ম্যাম ফিশিং এর মাধ্যমে করে? কি টাইপের ইনফরমেশন? ম্যাম যেমন হচ্ছে যদি কেউ ফ্রিল্যান্সিং করে, অনেক সময় থাকে যে ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্টের ইনফরমেশন গুলা বা হচ্ছে না, এটা ফিশিং এর মাধ্যমে করার কথা না। ফিশিং তখনই হবে যখন তুমি তোমার জিনিসপত্র ওই লিংকে প্রোভাইড করবা। তুমি যখন প্রোভাইড করবা তাহলে ওই ওয়েবসাইটে আমরা যে ইনফরমেশন গুলো দিব, জাস্ট ওই ইনফরমেশন গুলোই ফিশিং সাইট গুলো পাবে। যেমন আমি আমার আইডি পাসওয়ার্ড যদি ওই লিংক মানে ওই লিংকের মধ্যেই লেখি, মানে ওখানে যদি কোনো স্পেস থাকে যে আমাকে আইডি অথবা পাসওয়ার্ড দিতে হবে, সেগুলো পাবে, তাছাড়া কোনো ইনফরমেশন পাবে না। এটাই তো ম্যাম। হ্যাঁ, এখন ডিফারেন্ট টাইপস অফ আর কি হচ্ছে তোমার অ্যাটাকিং অ্যালগরিদমস আছে। ফিশিং একটা, তারপর যে ম্যান ইন দা মিডল অ্যাটাক, তারপরে হচ্ছে ইভসড্রপিং, বিভিন্ন ধরনের আছে। এখন তোমরা যখন হচ্ছে করবা, কি বলে, সিকিউরিটি যদি পড়ো ওখানে পাবা আসলে আরো। এখন এগুলো নিয়ে কথা এখন বলতে ম্যাম গেলে এখানে আমার যদি কোর্সে ইউজার নেম বলো। ম্যাম যদি ইউজার নেম আর পাসওয়ার্ড যদি সে পেয়ে যায়, তাহলে তো স্যার ম্যাম সে আমার অরিজিনাল ফেসবুক সাইটে ঢুকে বাকি ইনফরমেশন এমনিতেই নিতে পারে লগ ইন হ্যাঁ, তো করার মাধ্যমে। ওর উদ্দেশ্যই তো এটা। ওর উদ্দেশ্যই তো এটা। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম থার্ড ইয়ারে, আমার ফ্রেন্ড এরকম একটা ফিশিং সাইট কোথা থেকে পাইছে বা কিছু, সে এরকম দিছে, আমরা ঢুকে সুন্দর মতো ক্লাসে ল্যাবে বসেই দিয়ে ফেলছি। তারপর দেখি যে আমাদের ফেসবুক থেকে অদ্ভুত অদ্ভুত মেসেজ আমাদের ক্লাসেরই অন্য ছেলে মেয়েদেরকেও মানে পাঠাচ্ছে, অদ্ভুত অদ্ভুত মেসেজ। পরে হচ্ছে গিয়ে বের হয়েছে ম্যাম ওই এটা কাজটা। আমাদের স্কুল লাইফে এরকম হয়েছিল, ফেসবুকের পাসওয়ার্ডটা ফিশিং সাইট তখন ম্যাম একটা ক্রিয়েট করলো। তখন মনে হয় ক্লাস 8-9 পড়তাম ম্যাম। তোমরা 8-9 কত বছর আগে পড়তা? কোন ইয়ারে পড়তা? ম্যাম তাও ঠিক কতটা ইয়ার ওইভাবে ইয়ারটা মনে নেই ম্যাম, তাও হিসাব করতে ফিশিং হ্যাঁ, আগে। ম্যাম 2014 ম্যাম 2014। তোমরা 2014 ক্লাস 8 পড়তা? না আচ্ছা, ম্যাম 2014 ম্যাম 2012 হবে, আচ্ছা, 11। তো ফিশিং খুবই আর্লিয়ার একটা অ্যাটাকিং প্রসেস, ঠিক আছে। প্রথম দিকে যত এই যে ফেসবুক এগুলো যখন প্রথম আসে 2000, আমি ইউজ করা শুরু করছি 2008 থেকে। সো 2005 প্রথম আসছে ফেসবুক। সো 8, 9, 10, 11, 12 দিকে ফিশিং শুরু হয়েছে, বুঝছো। আর তখন কি হতো, আইডিয়া ছিল না তো মানুষের। সো ফিশিং একদম এক্সাক্ট সাইটও থাকতো না, তোমার হচ্ছে গিয়ে দেখলেই বোঝা যেত। অনেকে ভাবতাম, আমি নিজেই ভাবতাম যে হয়তো বা আমি যেটার মধ্যে হচ্ছে ইনপুট দিছিলাম ওটা একদম এক্সাক্ট ওয়েবসাইট, ফেসবুকের সাইটও ছিল না বানানো। ওটা হচ্ছে গিয়ে মানে ফেসবুকে কিছু ফিচার নিয়ে বানানো, কিন্তু আমরা এতই বোকা ছিলাম যে ভাবছি হয়তো বা ফেসবুক ওর ফিচার চেঞ্জ করছে
বা হোম পেজটা হয়তো বা চেঞ্জ করছে, সাইন ইন পেজটা, সো ওখানে দিয়ে ফেলছি। মেসেজে একটা লিংক দিত। হ্যাঁ, ফিশিং সাইট বানানো ইজি আছে। তো এটা খুবই আর্লিয়ার একটা অ্যাটাকিং মেথড। যত দিন যাচ্ছে হচ্ছে অ্যাটাকিং মেথড অনেক বাড়তেছে, অনেক হচ্ছে হিউজ কমপ্লেক্স অ্যালগরিদম হচ্ছে এখানে। আর মানুষেরও এখন এগুলা ডিটেক্ট করার অ্যাবিলিটি অনেক বাড়ছে, যে কারণ মানুষ তো এখন বাংলাদেশের টেকনোলজি নিয়ে অনেক বেশি স্টাডি করে বা সারাক্ষণই ইন্টারনেট অ্যাক্সেস আছে, তো দেখলে বুঝতে পারে যে কোনটা phishing site। তখন ব্যাপারটা ছিল যে এখানে এই ওয়েবসাইটে এই লিংকে ঢুকলে আমরা ফেসবুক ফ্রি চালাতে পারবো, মানে কোনো ডাটা কস্ট লাগবে না। ওই হ্যাঁ লোভে মানুষ ওটাতে ইন করতো, ইন করার পর পাসওয়ার্ড আইডি মানে জিমেল আর পাসওয়ার্ড দিত, তারপর আর কোনো কিছু রান হতো না। বাট ওই ইনফ্যাক্ট এখনো হচ্ছে তোমার ফিশিং নাম এখন হচ্ছে তোমার ডাটা কালেক্ট করার জন্য এরকম দেয়। দেখবা যে ওরা ডাটা কালেক্ট করার জন্য, যে তোমার ফোনের মধ্যে যে মেসেজ, আমার ফোনে তো প্রায়, কারণ আমি দেখা যায় কি যে অনেক জায়গায় আমার ফোন নাম্বার দেই, সো ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের অফার, এই বাড়ি কিনুন। আমি সেদিন অবাক হয়ে গেছি, বাড়ি গাড়ির অফার তো আসারই কথা না, কারণ আমি কোনো ধরনের বাড়ি গাড়ির কিছুতে আমি যাই নেই, কারণ হচ্ছে বাড়ি গাড়ি কেনার সামর্থ্য আমার এখনো নেই। তো দেখলাম যে কোথা থেকে জানি এরকম একটা ডেভেলপার কোম্পানি থেকে আসছে মেসেজ যে এত পার্সেন্ট কমে কিনুন। তো ম্যাম এটা ওরা কি হচ্ছে, করে, যেখানে ডাটাগুলো দেওয়া থাকে ওরা ডাটাগুলো আবার সেল করে মেবি। হ্যাঁ ডাটা সেল করে। ওই যে ডাটা নেওয়ার জন্য, ওই জন্য হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড বলে তুমি সব লিংকে ক্লিক করো, সব জায়গায় তোমার ইনফরমেশন, সব জায়গায় এগ্রি এগ্রি দিবা কেন? মানে এগ্রি যে থাকে না কিছু, যে তুমি কি এগ্রি করো নাকি, তুমি এগ্রি দিয়ে নেক্সটে ঢুকে গেলা। সো হচ্ছে ওটা আসলে দেওয়া উচিত না, ওটা পড়া উচিত যে আসলে কি পারপাসে চাচ্ছে। কিন্তু মানুষ কি করে, ওই যে পরের মানে ওয়েবসাইটটাতে ঢোকার জন্য এগ্রি এগ্রি দিয়ে যায়। তো ওখান থেকে তোমার পিসির মধ্যে যে তোমার হচ্ছে গিয়ে বেসিক্যালি তুমি যে ওয়েবসাইটটা, ওয়েব ব্রাউজারটা চালাচ্ছ, ওখানে কিন্তু তোমার ইনফরমেশন থাকে। কারণ তুমি তোমার পিসিতে তুমি ক্রোম চালাচ্ছ, এখানে তোমার নাম যে তাসনিম রহমান, তুমি তোমার ফোন নাম্বার, অ্যাড্রেস, অনেক জায়গায় বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করার জন্য দিচ্ছো, তো ওটা রিমেম্বার করাই থাকে। ফেসবুকও তো এই অ্যাক্সেসটা নেয়, এন্ড এই অ্যাক্সেসটা নেওয়ার জন্য তো কিছুদিন আগে মেবি হুম। কি হয় ওটাতে, আমি Xiaomi ইউজ করি না। হুম, বুঝতে পারছি। ও আচ্ছা, হ্যাঁ এগুলা তুমি ওই যে আমি যে ইয়ে কিনছিলাম, ব্যান্ড এগুলো তো কিনছিলাম হাতে। অনেকেই নেয় বলে অনেক, হ্যাঁ। ও হ্যাঁ, ওই ব্যান্ড কিনছিলাম হাতে, ওইটার অ্যাপ্লিকেশন ইনস্টল করলেও দে ওয়ান্ট টু গেট দ্য এক্সেস। তোমার এক্সেস না দিলে ও তো হচ্ছে অ্যাপ্লিকেশন দেখতেই দেয় না, যে তুমি কতটুকু হাঁটছো বা ই করছো, এটা যে ফোন থেকে যে মোবাইলে যে দেখা যায়, তো দেখতে দেয় না। তো ওখান থেকে ওরা নেয় আসলে। এই ডাটাগুলো নিয়ে ওরা অনেক দামে বেচতে পারে, কারণ হচ্ছে ওই যে মেশিন লার্নিং ডাটার জন্য ইউজ হয় এগুলা। হ্যাঁ, দেখা যায় কত অত হার্মফুল না হলেই হইলো আর কি। তবে আমি এত সিকিউরড ভাবে চলতে পারি না ইন্টারনেটে, বাট আমার হাজবেন্ডের পিসিতে অনেক কিছু, অনেক সেটিংস অনেক ভাবে চেঞ্জ করে দেয়া, সে খুবই সিকিউর, সে সিকিউরিটি অ্যানালিস্ট অবশ্য। তো ওর কি কি জানি চেঞ্জ করা, সবকিছুই খুব সিকিউর, কেউ অ্যাক্সেস পায় না তার জিনিসপত্রে। তো আমি হচ্ছে, কিন্তু আমার এখানে আমার পিসিতে সবকিছুই মোটামুটি মনে হয় কেউ হ্যাক ট্যাক করতে চাইলে করে ফেলতে পারবে। আচ্ছা, তো হচ্ছে এইচটিটিপি এইচটিটিপিএস টা কেন আসছে, যে এইচটিটিপি যে লিমিটেশন ছিল ওটার ওভারকাম করার জন্য। তো আমার এইচটিটিপিএস, তোমরা যখন হচ্ছে কোন ইউআরএল দিবা, তখন কি এটা চেক করছো যে মাঝে মাঝে এখানে এইচটিটিপিএস দিয়ে এখানে যে লক সাইনটা আসে? না ম্যাম, ওখানে একটা খেয়াল ইয়ে আছে, করি নাই। লক চেইন আছে প্রতিটা সাইট।
ইয়েস ম্যাম। হ্যাঁ, তো তোমরা যদি এখন gmail.com এ দাও, gmail.com এ তুমি হচ্ছে সাইন ইন করো, সাইন ইন করার পর দেখবা এটা আসতেছে, এরকম আসতেছে, করে দেখো পিসিতে। ফেসবুকে যাও, ফেসবুকেও এরকম আসবে। পিসি থেকে ফেসবুকে ঢুকো ব্রাউজারে। ম্যাম টিমসেই তো আসছে এখানে, সো কোথায় আসছে? টিমসে ম্যাম, টিমস, মাইক্রোসফট টিমস। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলা সবগুলাই হচ্ছে তুমি তোমার নেম পাসওয়ার্ড এগুলা ইউজ করে করতেছো। তো এখনকার ইসেতে পার্সপেক্টিভে বেসিক্যালি হচ্ছে এইচটিটিপিএস তখন মানে এইচটিটিপিএস ই ইউজ করা হয় যখন তুমি হচ্ছে তোমার সাইটটা হচ্ছে তোমার নাম পাসওয়ার্ড এগুলা চাবে, রিকোয়ার করবে আর কি। সো তুমি যদি নর্মাল ওয়েব ব্রাউজিং করো সেই সময় দেখবে হচ্ছে এইচটিটিপি। ধরো হচ্ছে তুমি এইচটিটিপি প্রোটোকল নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তুমি গুগলে লিখতেছো যে এইচটিটিপি প্রোটোকল, তখন তুমি যখন সার্চ করবা তখন দেখবা যে তোমার ইয়ে নাই, এই সিকিউরিটি সাইনটা নাই, তালা সাইনটা নাই, বা এইচটিটিপিএস ও নাই। তো তখন হচ্ছে কি রেগুলার। কিন্তু তুমি যদি ধরো কোনো সাইটে সাইন ইন করতে চাও সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু প্রোভাইড ইওর নেম এন্ড অ্যাড্রেসেস, সবকিছু পাসওয়ার্ড, সেই ক্ষেত্রে হচ্ছে ওরা এইচটিটিপিএস এ নিয়ে যায়। ঠিক আছে, তো তখন হচ্ছে কি এইচটিটিপিএস এর বেসিক কাজটা কি? বেসিক কাজটা হচ্ছে তুমি যে ইনফরমেশনটা দিচ্ছ, ধরো আমি হচ্ছে গিয়ে 1 2 3 দিলাম, ও এটাকে এনক্রিপ্ট করে আরেকটা মেসেজ পাঠাবে সার্ভারের কাছে। তো 1 2 3 দিলে ধরো প্রত্যেকটার সাথে আমি যদি 2 যোগ করে দেই তাহলে আমার কত আসে? 3 4 5, 3 4 5 হয়। 1 2 3 টা হচ্ছে 3 4 5 হয়। তো সার্ভারের কাছে 3 4 5 যাবে। সো বেসিক্যালি ও কি করবে, এনক্রিপশন করে এনক্রিপ্টেড মেসেজ পাঠাবে, সো দ্যাট নো ম্যান ইন দ্য মিডল অর ইন্ট্রুডার অর হ্যাকার ক্যান ইন্টারপ্রেট হোয়াট ইজ দ্য বেসিক মেসেজ। তো সার্ভারের কাছে গিয়ে যখন হচ্ছে ওই করবো, ও আবার ডিক্রিপশন কোন একটা অ্যালগোরিদম দিয়ে ও মেইন মেসেজটাই হচ্ছে ও আপলোড করে রাখবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি দ্য ওয়ার্ক অফ এইচটিটিপিএস and it stands for hypertext transfer protocol over secure socket layer. সো এটা হচ্ছে কি সিকিউর সকেট লেয়ার ইউজ করে হচ্ছে সিকিউরিটি দেওয়া হয়েছে। And HTTP encrypts an HTTP message prior to transmission and decrypts a message upon arrival. সো ওরা হচ্ছে কি তোমাকে এনক্রিপ্ট করে পাঠায়, আর যখন সার্ভারের কাছে যাবে তখন ওটা হচ্ছে ডিক্রিপ্ট করবে। ঠিক আছে, তো এটা চেক, এটা হচ্ছে কি তোমরা যখন যে কোনো সাইট যেটার মধ্যে দেখবা যে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, তখনই দেখবা এইচটিটিপিএস আছে অথবা যে তালা চিহ্ন আছে। এস তো থাকবেই, বা এস যদি না থাকে শুধু shopping.com থাকে তাহলে হচ্ছে কি তালাটা দেয়া থাকবে, তার মানে হচ্ছে এটা সিকিউর সার্ভিস। তো নো ওয়ান ক্যান লাইক interpret your name and passwords and other confidential stuff. So এখানে হচ্ছে জাস্ট লেখা আছে যে HTTP network protocol is fundamental to the way the World Wide Web works, and the encryption involved in HTTPS adds an essential layer of confidential information or sensitive data are to be exchanged over the public internet. তো HTTP নেটওয়ার্ক দিয়ে আসলে এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কাজ করার জন্য। আর হচ্ছে কি HTTPS হচ্ছে কি একটা লেয়ার তৈরি করে যাতে করে হচ্ছে তোমরা কনফিডেন্সিয়াল ইনফরমেশন বা সেন্সিটিভ ডাটাটা হচ্ছে ঠিক মতো পাবলিক ইন্টারনেট দিয়ে এক্সচেঞ্জ করা যায়। সো যদি তুমি তোমার ক্রেডিট কার্ড এন্টার কোথাও ইনফরমেশন এন্টার দিতে চাও তাহলে অবশ্যই চেক করে নিবা যে সাইটটা HTTPS ইউজ করা কিনা। তো HTTP যতদূর দেখাইছি এটা কি বুঝতে পারছো সব মোটামুটি? আমি নেক্সট প্রোটোকলটা যাব, DNS এ। জি ম্যাম। ইয়েস ম্যাম। So the next one is basically DNS, which is domain naming service. So domain name service এর মধ্যে যেটা হয়, DNS provides a core internet function translating the host names to their underlying IP address. তো আমরা যখন এই যে আমি যে www.google.com URL এ যখন লিখি তখন হচ্ছে আমার ক্লায়েন্টটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করে যে এই লিংকে ঢোকার জন্য, কিন্তু বেসিক্যালি আমি হচ্ছে নাম দিয়ে পাঠাচ্ছি, কিন্তু আমার যে কম্পিউটার গুলো আছে সেগুলো কিন্তু বা আমাদের যে সার্ভার গুলো আছে ও কখনো নাম দিয়ে চিনতে পারে না, ও হচ্ছে চিনে আইপি অ্যাড্রেস দিয়ে। তো তুমি যদি গুগলের আইপি অ্যাড্রেস দাও, আইপি অ্যাড্রেসটাও যদি তুমি সরাসরি ইউআরএল এ বসায় দাও তাহলে ও তোমাকে গুগলে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি google.com দাও তাহলে সেই ক্ষেত্রে ও হচ্ছে একটা টেবিল থাকে ওর কাছে, ওই টেবিল থেকে দেখতে হয় যে google.com এর আইপি অ্যাড্রেস কত।
ওই আইপি অ্যাড্রেসে সে হচ্ছে তোমাকে রিডাইরেক্ট করে তারপরে। তো এটা কখনোই হচ্ছে তুমি যখন নাম নাম দিয়ে হচ্ছে ও খুঁজে পায় না কোনো মেশিনই। আমরা যেমন আমাদের নাম দিয়ে একজন আরেকজনকে চিনি, যে আমি তাসনিম, আরেকজন ম্যাডামের নাম আফরোজা ম্যাডাম, এরকম যখন ম্যাডাম ম্যাডাম স্যারদেরকে নাম দিয়ে চিনি, মানুষ মানুষকে নাম দিয়ে চিনি, কম্পিউটাররা নাম দিয়ে চিনতে পারে না, ওরা ওদের আইপি অ্যাড্রেস দিয়ে চিনে। কিন্তু আমরা কেন ইউআরএলটা ইউজ করি? বিকজ উই ক্যান নট মানে রিমাইন্ড দ্য আইপি অ্যাড্রেসেস, রাইট? আইপি অ্যাড্রেস তো আমরা মনে রাখতে পারবো না, প্লাস হচ্ছে সবাই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না যে আইপি অ্যাড্রেস বুঝবে। সো দ্যাট ইজ ওয়াই উই ইউজ দ্য ডোমেন নেমিং, উই ইউজ দ্য ডোমেন নেমস। সো আমরা তখন এই জন্য হচ্ছে কি ইউআরএল এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ নাম ইউজ করি। তো ডোমেন নেমিং সার্ভিসের কাজটা কি হচ্ছে? ট্রান্সলেট করা, যে আমার যে হোস্ট বা আমার যে ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে ডিফারেন্ট ইউআরএল এ, ওই ইউআরএল এর এগেইনস্টে হচ্ছে ওর ওর আইপি অ্যাড্রেস কত, ওই আইপি অ্যাড্রেসটা পাইলেই ওখান থেকে ও আবার ইনফরমেশন হচ্ছে ওকে ব্যাক করে। So এটাই হচ্ছে ডোমেন নেমিং সার্ভিস। So the DNS provides a core internet function translating the host names to their underlying IP address. So translating the host name গুলাকে underlying IP address এ হচ্ছে ট্রান্সলেট করবে for user application or other software in the internet. So ইন্টারনেটের মধ্যে যে ইউজার অ্যাপ্লিকেশনস গুলো আছে অথবা সফটওয়্যার গুলো আছে সেগুলোর জন্য এবং হচ্ছে ইউআরএল গুলোর জন্য। And the DNS protocol defines an automated service that matches resource names with the required numeric network address. So google.com এর সাথে ও হচ্ছে ও টেবিল ডাটাবেসে খুঁজবে যে google.com এর আইপি কত। সো প্রত্যেকবারই হচ্ছে তুমি যাকেই এরকম হিট করবা সেটার এগেইনস্টে ও ডাটাবেসে খুঁজবে যে আইপি কত। DNS uses a large number of name servers organized in hierarchical fashion and distributed around the world. No one name server has all the mappings. So এখানে হচ্ছে বলা হচ্ছে যে আমাদের DNS এর জন্য we use 3 types of name servers, and these are root name servers, local name servers, root name servers টা হচ্ছে সবথেকে বড় আর কি। So if we go here, this is the root DNS server. So এখানে আমরা যখন একটা কোনটুকু শুনতে পার নাই এই যে সার্ভারের কথাটা? আচ্ছা, তো ডিএনএস এ বেসিক্যালি ডোমেন নেম সার্ভারের জন্য জন্য হচ্ছে আমরা হিউজ নাম্বার অফ নেমিং সার্ভারস ইউজ করি, ঠিক আছে? বিকজ লাইক আমরা তো জানি এখানে হচ্ছে হাজার হাজার কোটি কোটি নেম সার্ভারস আছে। তো আমরা হচ্ছে কি নেম সার্ভারস ইউজ করি। এখন এটার জন্য হচ্ছে যখন we are requesting for specific URL or specific application, it will search the application's IP address to these দ্বারা এই 3 ধরনের সার্ভার হয়। root name server, server. তো এই তিনটা নেম সার্ভার। Yes ma'am, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে ডিএনএস এর আন্ডারে লার্জ নাম্বার অফ নেম সার্ভারস আছে। কারণ হচ্ছে আমি তো আমার শুধু ফেসবুক বা গুগল যেগুলো ডেইলি ইউজ করি, ইয়াহু, এগুলাই তো শুধু না, আরো অনেক অনেক হচ্ছে গিয়ে সার্ভার, অনেক অনেক ইউআরএল আছে। সবাই এখন ইন্টারনেটে সবারই হচ্ছে তোমার ওয়েবসাইট থাকতেছে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিন্তু আইপি অ্যাড্রেস আছে, রাইট? তাহলে হচ্ছে এজন্য হচ্ছে ডিএনএস এর কি হয়, ডিএনএস এর হচ্ছে লার্জ নাম্বার অফ নেম সার্ভারস আছে। তো তুমি যখন রিকোয়েস্ট করবা যে gmail.com, তখন হচ্ছে ও হচ্ছে হয় রুট নেম সার্ভারে যাবে, নাহলে লোকাল নেম সার্ভারে যাবে, নাহলে অথরিটিভ নেম সার্ভারে যাবে যে খোঁজার জন্য যে google.com এর আইপি অ্যাড্রেস কত। এটা কিভাবে যায় এটা আমরা নেক্সট স্লাইডে পড়বো ওয়ার্কিং প্রসিডিউরসে, কিন্তু এটা আর কি জানানোর জন্য যে we have 3 types of name servers in DNS. তো এটা হচ্ছে কি ডিএনএস এর হায়ারার্কি কি, রুট ডিএনএস সার্ভার হচ্ছে কি আমার যেটা মেইন ডিএনএস সার্ভার। তো এটা হচ্ছে বেসিক্যালি 13টা রুট সার্ভার আছে পুরো ওয়ার্ল্ডে। তো হচ্ছে কি আমি ম্যাপটা হারাই ফেলছি, ম্যাপটা দিতে চেয়েছিলাম এখানে। তো আমার হচ্ছে না, দুইটা থাকতে পারবে না কখন। এটা এটা gmail.com কিন্তু সার্ভার না, এটা ডোমেইন। এটাও আমি নেক্সটে ইন্টারনেট ডোমেইন পড়াচ্ছি। সার্ভার হচ্ছে ম্যাম গিয়ে ওই তো যেখানে ম্যাম প্রত্যেকটা জিনিস এরকম হয় না ম্যাম। আইপি মানে
আইপিটা তো অনেকে মনে রাখতে পারে না, দ্যাটস ওয়াই আইপির আন্ডারে ওই যে নামটা দেওয়া হয়, এটাই তো হ্যাঁ, problem। নাম দেওয়া হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে এজন্য হচ্ছে এগুলাকে কি বলা হয়, নেম সার্ভারস বলা হয়। তো এই নেম সার্ভারে যে হচ্ছে তোমার টেবিল গুলা থাকে, যে কোন নেমটার কোন কি আইপি, ধরো হচ্ছে gmail.com এর আইপি কত, google.com এর আইপি কত, গুগল ফটোজ এর আইপি কত, বুঝতে পারছো? তো এই যে ডোমেন নেম সার্ভার, তো ডিএনএস হচ্ছে ডোমেন নেমিং সার্ভিস বেসিক্যালি। সো ডিএনএস ইউজ করে হচ্ছে গিয়ে আমরা ট্রান্সলেট করি যে হচ্ছে গিয়ে কোন আইপি, কোন ইউআরএল এর আইপি কত হবে, এটা হচ্ছে ডোমেন নেম সার্ভিস। সো তার আন্ডারে হচ্ছে এই ডোমেন নেম সার্ভার গুলা থাকে, সেগুলো হচ্ছে আমি পড়াচ্ছি। আর হচ্ছে কিভাবে করে হচ্ছে ডোমেন নেমিং সার্ভিসটা ওয়ার্ক করে সেটা হচ্ছে যে সামনে আছে। তো আমরা হচ্ছে যে এখানে ডিএনএস এক্সাম্পল দেখবো কিভাবে করে কাজ করে। বুঝতে পারছো? তো ডিএনএস হচ্ছে ইউজ করে, এটা হচ্ছে একটা প্রোটোকল, দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, দিস বেসিক্যালি ট্রান্সফর্মস দ্য নেমস ইনটু আইপি অ্যাড্রেসেস। তুমি রিকোয়েস্ট যখন করবা সার্ভারের কাছে যে আমি facebook.com এ ঢুকতে চাই, তখন সে facebook.com এর হচ্ছে ইটা খুঁজবে, আইপি অ্যাড্রেসটা খুঁজে ওই আইপিতে তোমাকে নিয়ে যাবে। তো ও facebook.com বলতে কিছু চিনে না, ও কোনো নাম চিনে না, ও শুধু কম্পিউটার সবসময় আইপি অ্যাড্রেস দিয়ে কমিউনিকেট করে, সব কম্পিউটারই বা সব সার্ভার, সব কম্পিউটার। তো এই যে না, ওটা একই আইপির আন্ডারে দুইটা ওয়েবসাইট না। ও যখন রিডাইরেক্ট করে তার মানে হচ্ছে তোমার ওইখানে দেয়া আছে যে ওই ওয়েবসাইটটার ওই আইপিতে নাই, সো ও হচ্ছে গিয়ে তোমাকে নতুন আইপিতে নিয়ে যায়। তো হচ্ছে ও নতুন আইপিতে যেই লিংকটাও দেয়া থাকে ওইখানে রিডাইরেক্ট করে দেয়, ওটা সেম আইপি। তো আমাদের হচ্ছে এই ডিএনএস এর এই যে ট্রান্সলেশনটা আছে বিটুইন নেমস এন্ড আইপি অ্যাড্রেসেস, এই ট্রান্সলেশনের জন্য তিন ধরনের সার্ভারস আছে। উই ইউজ রুট সার্ভার, দেন উই ইউজ টিএলডি, হচ্ছে টপ লেভেল ডিএনএস সার্ভার্স, তারপর হচ্ছে অথরিটিভ সার্ভার্স। সো রুট সার্ভারের কাজ কি, এটা হচ্ছে কি আমার বেসিক সার্ভার। বেসিক আমাদের হচ্ছে পুরো ওয়ার্ল্ডে 13টা রুট সার্ভার আছে ডিফারেন্ট লোকেশনে, আগে 7টা ছিল, এখন হচ্ছে 13টা করা হয়েছে। তো ডিফারেন্ট লোকেশনে 13টা রুট সার্ভার আছে। তারপর তার আন্ডারে দেখো যেমন কম ডিএনএস সার্ভার, অর্গ ডিএনএস সার্ভার, এডুকেশন ডিএনএস সার্ভার। সো এই রুট ডিএনএস সার্ভারের আন্ডারে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সার্ভার থাকে। তো এই যে আমরা যে .com যেগুলা ইউজ করি, তো যে কোনো .com, facebook.com, google.com, যে কোনো হচ্ছে .com যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কম ডিএনএস সার্ভারের আন্ডারে থাকবে। তারপর এডু ডিএনএস সার্ভার, এডু হচ্ছে এডুকেশন যেগুলো 4 বছরের কোর্স কমপ্লিশন দেয়, মাস্টার্স ডিগ্রি কমপ্লিশন দেয়, এইসব এগুলো হচ্ছে এডু ডিএনএস সার্ভার থাকবে। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা কি aiub.edu না? তোমাদের আমাদের সবার ইমেল অ্যাড্রেস? ইয়েস ম্যাম। হ্যাঁ, তারপরে যে এআইইউবি যে ওয়েবসাইটটাতে যখন ঢুকতে চাই আমরা, যে পোর্টালে লগ ইন করে, ম্যাম ওখানেও কিন্তু এই জিনিসটা করার কারণ কি, ইজি টু ফাইন্ড ম্যাম, মানে সহজে যে কোনো একটা ইয়াকে ফাইন্ড, মানে ভিজিবল ফাইন্ড না, করা। এটা করার কারণ হচ্ছে ডিফারেন্ট ডোমেইন, বেসিক্যালি হচ্ছে ডিফারেন্ট ডোমেইন ডিফারেন্ট অর্গানাইজেশনের জন্য কাজ করে। তো এখানে দেখো যেমন এখানে যে .com, এটা হচ্ছে কমার্শিয়াল অর্গানাইজেশনের জন্য। ইয়েস ম্যাম। ফেসবুক, গুগল এগুলো হচ্ছে কম ইউজ করবে। এডুকেশন যেটা যেটা আছে এডুকেশন ম্যাম ইনস্টিটিউশন, তার মানে কি প্রত্যেকটা ম্যাম মানে সার্ভারের একটা মানে রুট সার্ভার আছে, মানে রুট অর্গানাইজেশন আছে, দ্যাটস ওয়াই রুট, সাপোজ। হ্যাঁ, সবগুলো অর্গানাইজেশনের আন্ডার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইন নেমস আছে। সো এই যে কম, এডু, গভ এগুলো হচ্ছে ডোমেইন নেম। এই প্রত্যেকটা ডোমেইন নেমের আন্ডারে হচ্ছে ডিএনএস সার্ভার আছে। কমের জন্য একটা ডিএনএস সার্ভার। দ্যাট মিন্স একই আইপি, একই আইপি ধরেন একটাতে .com এ আছে আর একটা অর্গানাইজেশন আছে, এটা তো প্রবলেম হবে না তাহলে? হবে, একই আইপি কখনো হবে না, দুইটা ডিফারেন্ট জিনিসের আইপি একই কখনো হয় না। বাট ম্যাম দুইটা তো দুই সার্ভারে করতেছে না, হিট করতেছে না?
তারপরও এটা হচ্ছে কি সার্ভার হলো তো ম্যাম ওই নেমটা ডিফারেন্ট হবে, সেম হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ডোমেন নেম বেসিক্যালি, কিন্তু আইপি অ্যাড্রেসও সেম হবে না। আইপি অ্যাড্রেস সবসময় ডিফারেন্ট থাকবে, .com থাক আর .edu থাক, বুঝছো? মানে এটা হচ্ছে ওই সকল ইনস্টিটিউশনের জন্য যারা হচ্ছে 4 বছরের ডিগ্রি দেয়। মানে হচ্ছে দেখবা যে সব ইউনিভার্সিটিরই এডু ডোমেনের আন্ডারে মেইল আছে, বা সব ইউনিভার্সিটিরই এডু, যখন তুমি ওদের ওয়েবসাইটে ঢুকতে যাবে তখন দেখবা এডু দেয়া, যেমন তোমাদের aiub.edu, এটা দিলে কিন্তু হচ্ছে তোমার কলেজ স্কুলগুলো এডু দিয়ে কোনো ওয়েবসাইট খুলতে পারবে না? ওদের এখন হচ্ছে কলেজ ওয়েবসাইট, দাঁড়াও একটু খুঁজে দেখি তো। না, কিছু আপডেট করে না। এডুটা হচ্ছে, আচ্ছা আমার স্কুলও এডুতেই দেয়া, সো এডু দেয়া মানে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য, নট হচ্ছে 4 বছরের শুধু এরকম না। কারণ হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে তো মাস্টার্স কোর্সও হচ্ছে 2 বছরের, হচ্ছে না? তো আমার মনে হয় এডুকেশন হচ্ছে সবসময় এডুকেশনের জন্য যেই সাইট গুলা সেগুলো হচ্ছে গিয়ে এডু। আর এটা রিনিউ করার কিছু নাই, এটা হচ্ছে, হ্যাঁ, এখন এটা হচ্ছে বেসিক্যালি তোমার ইয়ে করে, ওই যে এই কথাটা কি শুনছো যে ডোমেন কিনছে? ম্যাম ওটা তো ওটা তো পে করতে হবে। না না, এখানে 4 বছরের পর রিনিউ এর কিছু নাই। এটা হচ্ছে যেখান থেকে আসলে দিয়েছে ওখানে মনে হয় লেখা 4 বছরের শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য, এরকম কিছু নেই। এটা তুমি যখন একবার কিনে ফেলছো তখন কিনেই ফেলছো, এটার মানে ডোমেনের যখন কিনছো ওটার আর করার কিছু নেই, রিনিউ করার কিছু নেই। কেন ডোমেন রিনিউ করা লাগে না ম্যাম? ম্যাম ম্যাম এটা তো প্যাকেজ ওয়াইজ মেবি, প্যাকেজ ওয়াইজ না? হ্যাঁ, কিন্তু এইখানে যেটা লিখছে যে 4 বছর, এটা বলতে এইটা না যে 4 বছর পর রিনিউ করতে হবে, এটা ওইটা না, না ওইটা না, এটা না। ঠিক আছে, তো আমরা পড়তেছিলাম আরো আগে। তো এখানে হচ্ছে কি আমার রুট সার্ভার একটা বেসিক থাকবে, তারপরে তার আন্ডারে হচ্ছে যে ডিফারেন্ট ডোমেইনের ডিএনএস সার্ভার থাকবে, অর্গানাইজেশনাল, এডুকেশনাল। তারপরে এই কমের যে কম ডিএনএস সার্ভার, এটার আন্ডারে হচ্ছে yahoo.com, amazon.com, ডিফারেন্ট টাইপস অফ .com সার্ভার্স থাকবে। তারপরে এটার আন্ডারে হচ্ছে IEEE.org, তারপর হচ্ছে এই যে এডুকেশনাল MIT.edu, AIUB.edu, এগুলো হচ্ছে থাকবে। সো দিজ আর authoritative servers and these are TLD servers or হচ্ছে টপ লেভেল ডোমেইন সার্ভার্স, আর এগুলো হচ্ছে root servers. তো আমরা যখন বেসিক্যালি we want to send request something from the server, তখন হচ্ছে কি তো ট্রান্সলেট করতে হয় ওই নামটাকে। তখন ট্রান্সলেট করার জন্য হচ্ছে ফার্স্টে তোমার হচ্ছে কি অথরিটিভের কাছে যায়, তারপরে হচ্ছে ও যদি না খুঁজে পায় তাহলে ওর কাছে যায়, ও যদি না খুঁজে পায় ওর কাছে যায়, এরকম করে আর কি হয় কাজটা। তো কাজটা হচ্ছে পরে আসতেছে, আমি ওটা দেখাচ্ছি। So different DNS server, these are the hierarchy of different DNS servers which are used for communication. তো এগুলাই হচ্ছে কি এখানে লেখা আছে। তারপর হচ্ছে ইন্টারনেট ডোমেন নেমস। টিএলডি তো সার্ভারটা কি? হ্যাঁ, টিএলডি ম্যাম, টিএলডি সার্ভারটা টপ লেভেল টিএলডি ডোমেন। আন্ডারে। আচ্ছা, এটা একটু লিখে নাও তো, টপ লেভেল ডোমেন সার্ভার, এটা স্লাইডে লেখা নেই। টপ লেভেল ডোমেন সার্ভার বলতে ওটাকে। So domain name is তারপর হচ্ছে internet, what are the internet domain names? So domain name is a way to identify and locate computers connected to the internet, and no two organizations can have the same domain name. So দুইটা অর্গানাইজেশনের কখনো হচ্ছে সেম ডোমেন নেম থাকতে পারবে না। A domain name always consists of 2 or more components separated by periods called dots. Example www.yahoo.co.in, তারপর হচ্ছে কি facebook.com, etc. So once a domain name has been established, subdomains can be created within the domain. For example, the domain for the large company could be vni.com, and within this domain, subdomains can be created for each of the company's regional office.
এক্সাম্পল হচ্ছে bombay.vni.com। সো এই যে vni.com এটা হচ্ছে কি ওর ডোমেন নেম। তো facebook.com, এই ফেসবুকটা হচ্ছে ডোমেন নেম। তো এটা অন্য কোনো অর্গানাইজেশন ইউজ করতে পারবে না। yahoo.com.in, ইয়াহুটা হচ্ছে ডোমেন নেম, এটা হচ্ছে কে ইউজ করতে পারবে না। তো দিস আর দ্য, হ্যাঁ 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 করা যেতে পারে। যদি বোম্বের আন্ডারে যদি অন্য কোনো থাকে, যেমন হচ্ছে purgaon.bombay.vni.com, করা যেতেই পারে। তো সাবডোমেন ক্রিয়েট করা যায়। প্রত্যেকটা সাবডোমেন ক্রিয়েট করলে হচ্ছে যে তোমার হচ্ছে যে ডট দিয়ে এটাকে আলাদা করা যাবে, করতে হবে আর কি। এটার কোনো ইয়ে নেই যে এটা কত দূর না, এই সাবডোমেন ম্যাম আমাদের এর মধ্যে তো ম্যাম, লাইক আমাদের প্রত্যেকের আইডি তো ভিন্ন ভিন্ন একটা ডোমেনে না, হ্যাঁ হ্যাঁ। সেপারেট সেপারেট, তো এটা তো সাবডোমেনই, মানে প্রত্যেক একটা রুট আন্ডারে প্রত্যেকটা আইডি ডিফারেন্ট স্টুডেন্টের। তো এখানে হচ্ছে ইন্টারনেট ডোমেন নেমের মধ্যে ফার্স্ট স্লাইডটা আমি দেখাই নেই। তো এখানে হচ্ছে কি আমি এখানে যা লিখছি এখানে একটু সহজ ভাষায় লেখা, এখানে একটু জটিল ভাষায় লেখা ছিল। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমার যখন আমি একটা ডোমেন নেমস দিতে যাব তখন হচ্ছে এই www ডট, মাঝখানে হচ্ছে কারা, তো এটা হচ্ছে কি বেসিক্যালি আমার ডোমেন নেম যেটা, আর এটা হচ্ছে ওয়্যার। তো এটা কি কমের নাকি এডুর না অর্গানাইজেশনের, সেটা হচ্ছে কি এখানে দিতে হবে। So that is why domain name who or what এটা cannot be same for two organizations. So facebook.com দিলে আমি আরো একটা facebook.com অন্য আইপির আন্ডারে বানাইতে পারবো না, কারণ this domain name is already used by Facebook। ঠিক আছে, তো এখানে স্ট্রাকচার অফ দ্য ডোমেন নেম, এটা হচ্ছে থার্ড লেভেল ডোমেইন, আর হচ্ছে সো লাস্ট নেম ডট সাবডোমেন ডট সেকেন্ড লেভেল ডোমেন টপ লেভেল ডোমেন। তো টপ লেভেল ডোমেন কোনগুলা, সো যে ডট কম অর্গ এগুলা, দিজ আর দ্য টপ লেভেল ডোমেইনস। তারপরে হচ্ছে কি আমার সেকেন্ড লেভেল ডোমেইন হুইচ ইজ মাই মাই অর্গানাইজেশনস নেম হুইচ আই ওয়ান্ট টু প্রোভাইড। তারপর হচ্ছে থার্ড লেভেল ডোমেইন হচ্ছে www, এটা। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ডোমেন নেম। তাহলে হচ্ছে কি আমি যদি এখানে bombay.vni.com দিতে চাইতাম, তাহলে bombay.vni এটা হচ্ছে আমার সেকেন্ড লেভেল ডোমেন হতো, আর এটা হচ্ছে থার্ড লেভেল ডোমেন, আর এটা টপ লেভেল। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ডোমেন নেমস ওই 3 লেভেল যেটা এখানে বলছি এটাই এখানে লেখা আছে, সিএস পার্ডু এডু এই এটা দিয়ে। তো এটা কি purdue.edu হচ্ছে পার্ডু ইউনিভার্সিটির তোমার হচ্ছে ডোমেইন। তো cs.purdue হচ্ছে কম্পিউটার সায়েন্স। হুম, সেম, হ্যাঁ হ্যাঁ, কারণ উই আর ইউজিং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা এছাড়া তো অন্য কিছু আমরা ইউজ করি না। তো এখানে যেটা এক্সাম্পল দেয়া আছে, দিস ইজ দ্য purdue.edu is the basic domain name for Purdue University, and cs.purdue.edu this means that computer science department of Purdue University। ঠিক আছে, তো দিস এখানে এটা, আর এখানে হচ্ছে ডিফারেন্ট ডোমেন নেমস দেয়া আছে আর সেটার মিনিং দেয়া আছে। তো কম হচ্ছে বি ইউজ ফর কমার্শিয়াল অর্গানাইজেশন, এডু হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, গভ গভ হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট। তো বাংলাদেশের এই যে জাতীয় পরিচয়পত্র, সঞ্চয়পত্র এগুলোর জন্য হচ্ছে বাংলাদেশের, তারপর পাসপোর্ট এগুলোর জন্য বাংলাদেশের সাইট গুলাতে যদি ঢুকো যে পাসপোর্ট ফিল আপ করবা, দেখবা যে gov.gov দেয়া। ঠিক আছে, মিল হচ্ছে মিলিটারি গ্রুপস এর জন্য, নেট হচ্ছে নেটওয়ার্কিং সাপোর্ট সেন্টার্স। তো অর্গানাইজেশন হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনস। ঠিক আছে, তো হচ্ছে যেমন হচ্ছে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন, এই ধরনের নন প্রফিট অর্গানাইজেশনস এর জন্য। ইন্ট হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এর জন্য। কান্ট্রি কোড, ইচ কান্ট্রি জিওগ্রাফিক স্কিম। সো যেমন আমি যখন ইউকে তে ছিলাম আমার অ্যাড্রেস ছিল হচ্ছে আমার আইডি দিয়ে @buckingham.ac.uk। তো হচ্ছে গিয়ে মানে ওটা হচ্ছে ইউকে এর অ্যাড্রেস ছিল। তো ওটা হচ্ছে তোমার কান্ট্রি কোড দিয়ে হচ্ছে গিয়ে বোঝানো যায়, ইউকে US.US.Canada.ca থাকে কানাডারটা, .bd বাংলাদেশ, মানে আমার ঢাকা ইউনিভার্সিটির আইডিতে হচ্ছে বিডি দেয়া। তো দিজ আর কান্ট্রি স্পেসিফিক ডোমেন নেমিং কোড। ঠিক আছে, তো দিজ আর দ্য লাইক মোস্ট ইউজড ডোমেন নেম।
তো এখানে যে ডোমেন নেমের এরা কি করে জানো, এরা হচ্ছে গিয়ে তোমার যাদের সার্চ ইঞ্জিন গুলো আছে ওদেরকে টাকা দিয়ে রাখে আর কি। কারণ তুমি যখন হচ্ছে কোনো কিছু সার্চ দাও তখন দেখো না যে প্রথমে অ্যাড আসে, অ্যাড এর মধ্যে লিংক আসে, খেয়াল করছো কিছু সার্চ দেওয়ার পর? ইয়েস ম্যাম, এটার মতো হ্যাঁ, link সো ওখানে হচ্ছে যে অ্যাড এর মধ্যে লিংক আসে, সো ওটা প্রথমেই আসে। তো ওরা কি করে, ওরা হচ্ছে ওই ডোমেন নেম যাদের আছে ওরা হচ্ছে সার্চ ইঞ্জিন গুলাকে টাকা দেয় যে তোমরা যাতে সার্চ করলে আমাদের লিঙ্কটা যাতে প্রথমে আসে, সো দ্যাট পিপল হিট ইনটু দেয়ার লিঙ্ক। বুঝছো? তো এইভাবে করেও হ্যাঁ, অনেকেই টাকা দেয়, টাকা দিয়ে সার্চ ইঞ্জিনে তোমার দেখানোর জন্য হচ্ছে টাকা দিতে হয়। আর টেসবুক এগুলোতে কিভাবে করে আমি জানি না, এগুলোতেও তো অ্যাড কেনার জন্য টাকা দিতে হয়। তারপর ইনস্টাগ্রামে আমার কোন sponsored ads। প্রতিষ্ঠানে অ্যাড দেখানোর জন্য টাকা দিতে হয় ম্যাম। এখন তো 100 টাকারও মেবি অ্যাড তৈরি করছে ওরা, দেখলাম 100 টাকায় প্রায় 100 জনের কাছে আমার অ্যাডটা চলে যাবে এরকম বের করছে ফেসবুক। হইতে পারে ও ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজিস তৈরি করতেছে সো দ্যাট দে ক্যান আর্ন মানি বেসিক্যালি। তো ওরা আসলে চলতেছে কিভাবে, ফেসবুক চলতেছে কিভাবে, এই ধরনের অ্যাডস গুলা দিয়েই তো, নাহলে কি ওদের ব্যবসা হতো? আমরা শুধু কি করতেছি, ওদের সার্ভিস চালাচ্ছি, আমাদের ফেসবুক বানাচ্ছি, আমরা নিজেরা অনলাইন বিজনেস করতেছি, বাট ফ্রম ওয়্যার দে আর গেটিং দিস মানিস, ফ্রম ওয়্যার দে আর লাইক পেইং দেয়ার এমপ্লয়িজ এই অ্যাডস গুলোর জন্য। বা যে গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, এরাও তো হচ্ছে গিয়ে অ্যাডস গুলো তাদের একটা হচ্ছে গিয়ে টাকা পাওয়ার ইয়ে প্রসেস। ঠিক মেইন আছে, ইনকাম তোদের অ্যাডস থেকেই আসে। হ্যাঁ ওখান থেকেই আসে। আর অ্যাড অ্যাড দিতে বেসিক্যালি অনেক টাকা লাগে, ভালো অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করা লাগে। তো একটা হচ্ছে অ্যাজ, একটা হচ্ছে কি ও যে ওদের লিংকটা প্রথমে দেখাবে, দুইটা জিনিস আছে। তো এখানে হচ্ছে গিয়ে দেন উই গো টু দা হাউ ডিএনএস ওয়ার্কস। সো আমাদের এই যে ডিএনএস ডোমেন নেমিং সার্ভার, এটা কাজ করে কিভাবে বেসিক্যালি। So when an application program needs to communicate with other computer, it needs to translate the name of the other computers into its IP address. তো আমাকে হচ্ছে কি অবশ্যই কমিউনিকেট করার জন্য আরেকটা কম্পিউটারের ডোমেন নেমটা হচ্ছে ট্রান্সলেট করতে হবে আইপি তে। The application program that requests the service then becomes the client of DNS. তো আমি হচ্ছে যদি রিকোয়েস্ট করি তাহলে আমি হচ্ছে ক্লায়েন্ট হয়ে যাব, and it sends the request to DNS server। আর আমি হচ্ছে গিয়ে DNS সার্ভারে আমার রিকোয়েস্টটা সেন্ড করে দিব। তারপরে the server হচ্ছে looks up the name। তো সার্ভার তারপরে হচ্ছে কি নামটা দেখবে এবং হচ্ছে আইপি অ্যাড্রেসটা রিটার্ন করবে। তো এই কাজটাই কিভাবে করে সেটা হচ্ছে এখানে পিকচার দিয়ে বুঝাই। So when you type name yahoo.com into your browser, it asks local DNS server at ISP send for its IP address. So suppose this is my client, DNS client requesting for www.yahoo.com. So we are so this one is sending request to its local DNS server. So local DNS server টা কি বেসিক্যালি আমাদের আইএসপি তে যেটা থাকে, তো আমরা যে আইএসপি থেকে নেই সেখানে। তো ও বেসিক্যালি কি করবে, ও যখন হচ্ছে yahoo.com এ রিকোয়েস্ট করবে ও কিন্তু ওর ক্যাশ মেমোরিতেও দেখবে যে আইপি অ্যাড্রেসটা আছে কিনা। আমি যে আগে সার্চ করে রাখলে, ওরা যদি আগে সার্চ করে রাখে তাহলে ওইটার আইপি অ্যাড্রেসটা ক্যাশ মেমোরিতে রেখে দেয়। যদি না থাকে দেন ইট রিকোয়েস্টস ইট টু দ্য লোকাল ডিএনএস সার্ভার এট আইএসপি এন্ড। তো আইএসপি এন্ড কি করতেছে, এখন সে হচ্ছে দেখতেছে যে ওর কাছে আইপি অ্যাড্রেসটা ওর ক্যাশ মেমোরিতে আছে কিনা। যদি এটা না থাকে, যদি লোকাল ডিএনএস সার্ভারের কাছে না থাকে yahoo.com এর আইপি অ্যাড্রেস, তাহলে হচ্ছে ইট সেন্ডস দ্য রিকোয়েস্ট টু রুট ডিএনএস সার্ভার। সো লোকাল ডিএনএস এর না থাকলে সে রুটের কাছে পাঠাবে যে ডু ইউ নো দ্য আইপি অ্যাড্রেস অফ yahoo.com। তো রুট ডিএনএস এর কাছে হচ্ছে কি এটার আইপি অ্যাড্রেসটা থাকে না, সো ইট রিপ্লাইস লোকাল ডিএনএস সার্ভার যে আই ডোন্ট হ্যাভ দ্য আইপি অ্যাড্রেস অফ yahoo.com। সো তারপরে সে কি করবে, বাট ইউ ক্যান, কিন্তু ও জানে যে ও হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস জানে না, বাট ও হচ্ছে ওকে লোকেট করে দিতে পারে এই মেইল এই অ্যাড্রেসটা দেখে যে
ও কোন সার্ভারের মধ্যে আছে। সো ও যে yahoo.com এটা দেখে সে হচ্ছে .com সার্ভারের আইপি অ্যাড্রেসটা ওকে পাঠায়, ঠিক আছে। তো হচ্ছে আইপি yahoo.com এর আইপি অ্যাড্রেসটা ওকে পাঠায়, দেন এই যে লোকাল ডিএনএস সার্ভারটা আছে ও আবার হচ্ছে .com এর কাছে পাঠায়, যে .com এর কাছে যে তুমি কি হচ্ছে yahoo.com এর অ্যাড্রেসটা জানো কিনা, আইপি অ্যাড্রেসটা জানো কিনা। তো তারপরে কি হচ্ছে এখানে হচ্ছে আহ, ও হচ্ছে গিয়ে আবার সিমিলারলি সে জানায় যে আমি হচ্ছে গিয়ে ইয়াহু স্পেসিফিক্যালি হচ্ছে yahoo.com এর আমি রেজাল্ট আইপি অ্যাড্রেস জানি না, বাট হচ্ছে আমি হচ্ছে গিয়ে যে ইয়াহু যে ডোমেইনটা আছে ওর ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটা আমি জানি। তো হচ্ছে যেহেতু এই .com সার্ভারের মধ্যে yahoo.com আছে এজন্য হচ্ছে ইয়াহু ডোমেইনের যে সার্ভারটা আছে সেই ডোমেইনের সার্ভারের আইপি অ্যাড্রেসটা জানে। তো সে হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা ওকে দিয়ে দেয়, তারপরে ওই yahoo.com মানে ইয়াহুর যেই ডিএনএস সার্ভার আছে ওখানে যায়, তারপরে ওকে বলে যে yahoo.com এর আইপি অ্যাড্রেসটা দাও, দেন হচ্ছে ও ওকে yahoo.com এর আইপি অ্যাড্রেসটা পাঠায় লোকাল ডিএনএস সার্ভারে। তারপর ও কি করে এই যে যে আইপি অ্যাড্রেসটা যেটা আছে yahoo.com ওইটার একটা কপি ওর ক্যাশ মেমোরিতে রাখে, যাতে পরের বার রিকোয়েস্ট করলে ওকে এত বড় প্রসিডিওর না ফলো করতে হয়। ও এখানে ক্যাশ মেমোরিতে রেখে তারপরে হচ্ছে ওকে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেয়। বুঝতে পারছো না হারাই গেছো? না ম্যাম আসি। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, প্রথম থেকে হ্যালো। হ্যাঁ, so first what we do basically, this is a client PC, so this is a DNS client requesting for www.yahoo.com. so এটা প্রথমে কি করবে ওর নিজের ক্যাশ মেমোরিতেই চেক করবে যে বেসিক্যালি এটার ও আগে কি সার্চ করছিল কিনা, এই ওয়েবসাইটে ঢুকছিল কিনা, যদি ঢুকে তাহলে বেসিক্যালি ওর আইপি অ্যাড্রেসটা ওর ক্যাশ মেমোরিতেই থাকবে। যদি ওর ক্যাশ মেমোরিতে না থাকে তাহলে ইট উইল কন্ট্যাক্ট উইথ দ্য লোকাল ডিএনএস সার্ভার। সো এই লোকাল ডিএনএস সার্ভারটা বেসিক্যালি কোথায় থাকতেছে, যে ওর আইএসপি এন্ডে থাকতেছে, ওর যে আইএসপিটা আমাদের যে আইএসপি ইন্টারনেট প্রোভাইড করতেছে ওখানে লোকাল ডিএনএস সার্ভার থাকতেছে। তো সেখানে হচ্ছে ও জিজ্ঞাসা করবে ডু ইউ নো দ্য আইপি অ্যাড্রেস অফ দিস yahoo.com। তো if the local DNS server doesn't have the IP address in its cache memory of this yahoo.com, it will then connect to the root DNS server. তো এটা হচ্ছে গিয়ে এখান থেকে রুট ডিএনএস সার্ভারকে জিজ্ঞাসা করবে ডু ইউ হ্যাভ দ্য আইপি অ্যাড্রেস অফ yahoo.com। তো রুট ডিএনএস সার্ভারের কাজ কি, ও হচ্ছে হোল্ড করে শুধুমাত্র ডোমেইন সার্ভারের যেই অ্যাড্রেস গুলো আছে আইপি অ্যাড্রেস গুলো সেগুলা। তো ডোমেইন সার্ভার গুলো কোনগুলা, কম ডিএনএস সার্ভার, org DNS server, edu DNS server এগুলা। So it will check the IP address that this is yahoo.com. So it will tell that I don't have the IP address of yahoo.com, but I have the IP address of .com domain. তো .com ডোমেইন সার্ভারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওকে পাঠাবে। এখন লোকাল ডিএনএস সার্ভার কি করবে, .com ডিএনএস সার্ভারের কাছে জিজ্ঞাসা করবে ডু ইউ হ্যাভ দ্য আইপি অ্যাড্রেস অফ yahoo.com। ধরো এটা yahoo.com এর তো অন্য ইগুলা ফিচার্স গুলো আমার মনে নাই, আমরা যদি google.com চিন্তা করি, তো গুগল ডোমেনের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু আছে, জিমেল, গুগল ফটোস, তারপরে হচ্ছে গুগল ড্রাইভ, এরকম অনেকগুলা সাবডোমেন আছে না গুগলের মধ্যে। তো ওই .comটা কি করতেছে, .com সার্ভার হচ্ছে ওকে রিপ্লাই দিচ্ছে এখানে যে আই ডোন্ট হ্যাভ দ্য স্পেসিফিক আইপি অ্যাড্রেস অফ yahoo.com, but I have the IP address of Yahoo domain DNS server. Yahoo যে DNS সার্ভারটা আছে বা গুগলের যে DNS সার্ভারটা আছে ওইটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে ও জানে। তো ও কি করতেছে ওই ইয়াহুর আইপি অ্যাড্রেসটা হচ্ছে লোকাল ডিএনএস সার্ভারে পাঠাচ্ছে। তখন লোকাল ডিএনএস সার্ভার আবার ইয়াহু সার্ভারের কাছে হচ্ছে সিন্স ও আইপি অ্যাড্রেস জানে, এখন ওর কাছে জিজ্ঞাসা করতেছে যে ডু ইউ হ্যাভ দ্য আইপি অ্যাড্রেস অফ yahoo.com। এখন যেহেতু এটা ইয়াহু ডোমেনের ডিএনএস সার্ভার অথবা এটা যদি গুগল ডোমেনের ডিএনএস সার্ভার, ও যদি ওকে জিজ্ঞাসা করতো ডু ইউ নো দ্য আইপি অ্যাড্রেস অফ gmail.com অর হচ্ছে গুগল ড্রাইভ অর গুগল ফটোস, তখন যেহেতু এটা গুগলের ডোমেন, সো গুগলের আন্ডারে ওগুলো আছে, তাহলে সে কি করতো, সে হচ্ছে তাকে ওইটার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিত। তো
So since this is the domain address, domain server of Yahoo, then it will search in its database what is the IP address of yahoo.com, and it will provide its IP address to local DNS server. এতদূর কি বুঝতে পারছো যে কিভাবে সে ফাইনালি yahoo.com এর IP অ্যাড্রেসটা পাইলো? আচ্ছা, তো যখন লোকাল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটা পাবে তখন হচ্ছে লোকাল ডিএনএস সার্ভার কি করবে, ওর ক্যাশ মেমোরিতে ও হচ্ছে গিয়ে কপি করে রাখবে আইপি অ্যাড্রেসটা। সো নেক্সট টাইম যদি ওকে কেউ সার্চ করে তাহলে ওকে এত বড় প্রসিডিউর ফলো করার দরকার নেই, সো ওর কাছ থেকে দিতে পারবে। তো কপি করে সে হচ্ছে ওর ক্লায়েন্টের কাছে হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা পৌঁছায় দেয়। then this client and this yahoo.com can communicate with each other. This is the process of domain naming service. How domain naming service protocol works for transmitting data between two computers or computer or server. দেখো এই এক্সাম্পলটাকে বুঝতে পারছো ঠিক মতো? Yes, ma'am. Yes, ma'am, পারছো। তো ডোমেন নেমিং Yes, সার্ভিস ma'am. বেসিক্যালি কি সেটাও কি বুঝতে পারছো? Yes, ma'am. So different types of DNS queries. So we have two types of DNS queries. The first one is recursive queries and second one is iterative query or non-recursive queries. So recursive queries basically কি হয়, the client will want to connect with google.com to the local DNS server, and if the local DNS server has google.com's IP address in its cache memory, it will provide the IP address to client. ঠিক আছে, সো এটাকে হচ্ছে রিকার্সিভ কোয়েরি বলা হয়। সো রিকার্সিভ কোয়েরির মধ্যে হচ্ছে বেসিক্যালি ওর কাজ হচ্ছে তোমার হচ্ছে ওর কাছে তাই লোকাল ডিএনএস সার্ভারের ক্যাশ মেমোরিতে থাকে আগে থেকে আইপি অ্যাড্রেসটা, ও জাস্ট আইপি অ্যাড্রেসটা দিয়ে দেয়। সো ইট ডাজন্ট হ্যাভ টু ডু অল দ্য স্টাফস which we have done in this process. সো এটা হচ্ছে রিকার্সিভ কোয়েরি। সো কোয়েরি রিকার্সিভ কোয়েরি। আর হচ্ছে দেন আসতেছে হচ্ছে ইটারেটিভ কোয়েরি অর নন রিকার্সিভ কোয়েরি। সো ইটারেটিভ কোয়েরির মধ্যে হচ্ছে গিয়ে name server will not go and fetch the complete answer for the sender's query but will give back a referral to others. So non recursive query এর ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি যে আগের মেইন কাজটা পুরোটা করা লাগে, since local DNS server doesn't have the IP address in its cache memory, that is why it has to send and receive, it has to repeat the procedure which we have studied in the last slides. ঠিক আছে, এটাই দুই ধরনের কোয়েরি। না বুঝলে বলো। ম্যাম রিকার্সিভ কোয়েরিটা কোনটা ম্যাম আমাকে? রিকার্সিভ কোয়েরিতে হচ্ছে তোমার এই যে ক্লায়েন্টটা ওকে যখন রিকোয়েস্ট করতেছে google.com, ও তখন হচ্ছে ওর ক্যাশ মেমোরিতে google.com এর আইপি অ্যাড্রেস আছে, সো ও হচ্ছে আইপি অ্যাড্রেসটা ওকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে রিকার্সিভ। সো এখানে হচ্ছে বেসিক্যালি আর কোন কাজ। আর নন রিকার্সিভে হচ্ছে ও লোকাল ডিএনএস এর কাছে নাই আসলে, সো সে হচ্ছে গিয়ে যে সবাইকে জিজ্ঞাসা করে 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 ফাইনালি হচ্ছে অ্যাড্রেসটা ওকে দিচ্ছে। ছবি দেখে আমার কাছে যে স্লাইডস গুলো দেয়া হয়েছিল ওখানে ছবি ছিল না, আমি সবগুলা স্লাইডে ছবি বসাইছি কারণ ছবি দেখলে নেটওয়ার্কিং অনেক ভালো মনে থাকে, পিসি যে কোন পিসি কার সাথে কানেক্ট হচ্ছে বা কি হচ্ছে। তো ছবিগুলো দেখে পড়বা তাহলেই হচ্ছে গিয়ে বুঝবা যে কি হচ্ছে। তারপরে হচ্ছে the features of DNS. So DNS এর ফিচার্স হচ্ছে no limit to the size of the database and one server, so আসলে লিমিট নাই সাইজ অফ দ্য ডেটাবেস, তুমি এটাকে বাড়াইতে কমাইতে পারো, and one typical server has over এটা কত 20 কোটি নাকি 2 কোটি নাম থাকতে পারে একটা সার্ভারের কাছে। and no limit to the number of queries. So number of queries এরও কোনো লিমিট নেই, যদি লিমিট থাকতো তাহলে আমরা আসলে ব্রাউজ করতে পারতাম না, because we like many of the people hit google.com every day, millions of people, so millions of queries generate হচ্ছে google.com। তাহলে হচ্ছে কি যদি লিমিটেশনস থাকতো তাহলে we could not search the web। আর হচ্ছে 24,000 কোয়েরিজ পার সেকেন্ড হ্যান্ডেলড ইজিলি, সো পার সেকেন্ড প্রত্যেক সেকেন্ডে হচ্ছে 24,000 কোয়েরিজ ইজিলি হ্যান্ডেল করা যায়। and database can be updated dynamically and
So add, delete, modify of any record. So database হচ্ছে গিয়ে static database না, তুমি এটাকে হচ্ছে dynamically add, delete করতে পারবে. So these are the basic features of DNS servers, the domain naming system protocol. শেষ। আচ্ছা, তো 15 মিনিট আগে শেষ হয়ে গেল। আজকে টানা পড়ছি আমরা। সো আজকে যে কন্টেন্ট গুলো সব বুঝতে পারছো তো, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল গুলা কিভাবে কাজ করে? সো উই হ্যাভ স্টাডিড লাইক, কি বললা? পারছি ম্যাম। হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। মেয়ে যেন কি বলতেছিল, বলতে বলতে চুপ হয়ে গেল। আচ্ছা, so we haven't studied all the protocols from the application layer, but we have studied like HTTP, HTTPS, then DNS আর SMTP, এই চারটা হচ্ছে পড়ছি। তো FTP প্রোটোকল হচ্ছে তোমার ফাইল ট্রান্সফারের জন্য প্রোটোকল, আর SSH এর কাজ হচ্ছে সিম্পল সকেট লেয়ার। SSL এর কাজ হচ্ছে গিয়ে তোমার সার্টিফিকেট দেয় যে তোমার ওয়েবসাইটটা হচ্ছে সিকিউরড কিনা। সো এই ক্ষেত্রে যখন ক্লায়েন্ট হচ্ছে রিকোয়েস্ট করে সার্ভারের কাছে, ও বেসিক্যালি রিকোয়েস্ট করে যে এই ওয়েবসাইটের জন্য তোমার কাছে সার্টিফিকেট আছে কিনা, ডু ইউ হ্যাভ দ্য সিকিউরিটি সার্টিফিকেট। তখন হচ্ছে যে সার্টিফিকেট যদি প্রোভাইড করে তখন সে বুঝতে পারে না দিস ওয়েবসাইট ইজ সিকিউর। সো এটাও তোমরা দেখবা ইউআরএল এর মধ্যে সার্টিফিকেট দেখা যায়। চেক করছো সার্টিফিকেট কখনো? নো ম্যাম। সার্টিফিকেটের কখনো চেক করিনি, বাট অনেকগুলো প্রোডাক্ট আছে সেগুলোর দেওয়া থাকে, ওগুলো চেক করছিলাম ম্যাম। ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন চলে আসে ওই প্রোডাক্টের সম্পর্কে। এবং আপনিও কোনো রকম ঝক্কি বা ঝামেলা থেকে বেঁচে যাবেন। তো চলুন আমরা আজ কথা বলি অফিসিয়াল স্মার্টফোন কি, আনঅফিসিয়াল স্মার্টফোন কি, এবং কোনটি আপনার কেনা উচিত। আপনার পয়সা বাঁচবে, আপনিও বাঁচবেন। আমি সুমন, আপনারা দেখছেন গ্যাজেটস বাংলা। মানে টাকার একটা মূল্য আজও রয়েছে কিছু শ্রেণীর মানুষের কাছে। আমাদের মধ্যে অনেক লোক রয়েছে আমাদের সমাজে যাদের কাছে অনেক টাকা, আবার এক শ্রেণীর লোক এরকম রয়েছে যাদের কাছে যতটা থাকা উচিত ততটা নাই। কিন্তু স্মার্টফোন তো আমরা প্রত্যেকেই কিনতে ভালোবাসি। আজ স্মার্টফোন আমাদের জীবনের একটা অন্তরঙ্গ অংশ বলতে পারেন। আর তাই জন্য আমরা কেউ টাকা বাঁচাতে চাই, আর কখনো দেখা যায় টাকা বাঁচাতে গিয়ে ওমা এর উল্টো হলো। আচ্ছা, আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা, আপনারা বলুন তো আপনাদের কোনটা ভালো লাগে, অফিসিয়াল না আনঅফিসিয়াল স্মার্টফোন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কমেন্টসে আপনাদের মনের কথা জানান, আমি কমেন্টসের মাধ্যমে আমার মনের কথা জানাবো। বন্ধুরা সাহায্য করুন আগিয়ে যেতে, আর তার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর একটা লাইক। অনেকের কাছেই প্রশ্ন যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটি স্মার্টফোনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তেমন কোনো কিছু না, পার্থক্যটা তেমন কিছুই না। পার্থক্যটা হলো একটা লিগ্যাল ওয়েতে আসছে, একটা ইললিগ্যাল ওয়েতে আসছে। মানে যেটা অফিসিয়াল স্মার্টফোন তাতে ট্যাক্স দেওয়া হয়, তাতে ভ্যাট পে করা হয় কাকে? বাংলাদেশ সরকারকে। এবং যেটা আনঅফিসিয়াল স্মার্টফোন সেখানে ট্যাক্স দেওয়া হয় না, ভ্যাট দেওয়া হয় না, এবং সেটা সরকারের কাছে সেই নথিভুক্তগুলো থাকে না। মানে সরকারকে কোনো রকমভাবে আয় কর যেটা সেটা ফাঁকি দিয়ে করা হচ্ছে। তাহলে অফিসিয়াল স্মার্টফোনগুলো মানে বাংলাদেশের সরকারের কাছে, অর্থাৎ যে কোনো সরকারের কাছে তার নথিভুক্ত রয়েছে। মানে যে স্মার্টফোনগুলো তার আইএমআই নাম্বারগুলো সেগুলো নথিভুক্ত থাকে। কীরকম? ধরুন এই সিম্ফনি, ধরুন ওয়ালটন, ধরুন স্যামসাং, ধরুন রিয়েলমি, এরা যদি অফিসিয়াল স্মার্টফোন আনে তাহলে যে অফিসিয়াল স্মার্টফোনগুলো বাইরে থেকে আসছে, মেবি এটা হতে পারে ভারত থেকে, মেবি এটা হতে পারে চায়না থেকে, এবং যখন এটা ইম্পোর্ট করে আনা হচ্ছে তার আইএমআই নাম্বারগুলো সেগুলো রেজিস্টার্ড করা হয়, এবং সেটা বিটিআরসি মানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে সেখানে প্রত্যেকটা জিনিস নথিভুক্ত থাকে। মানে আপনি যে ফোনটা নিচ্ছেন তার পুরোপুরি যে নথি সেটা আমাদের সরকারের কাছে, মানে বাংলাদেশের সরকারের কাছে সেটা নথিভুক্ত রয়েছে। আপনি কোনো প্রবলেমে পড়বেন না। আর ইললিগাল ওয়েতে যেগুলো আসছে মানে আনঅফিসিয়াল স্মার্টফোন, সেগুলোতে কি
সেইগুলো হলো এরকম, ধরুন কিছু সংস্থা হতে পারে, কোনো শপকিপার হতে পারে, কোনো লোক হতে পারে, এবং পার্সোনালি সে হয়তো কোথাও ঘুরতে গেছে বা চায়নাতে গেছে, টুক করে সে ফোনটা নিয়ে চলে এলো, বা ভারতে এসছে, ভারত থেকে ফোনটা নিয়ে চলে গেল এবং আপনাদেরকে বিক্রি করছে। সেখানে কিন্তু সে কোনোভাবে ট্যাক্স পে করছে না সরকারকে, বাংলাদেশ সরকারকে কোনোভাবেই সে কোনো ভ্যাট পে করছে না, অর্থাৎ এটা সরকারিভাবে নয়, এটা বেসরকারিভাবে। ইয়েস ম্যাম। Yes, ma'am. আমার পিসিটা আসলে বন্ধ হয়ে গেছিল, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল। আচ্ছা কি বলতেছিলা তখন? সার্টিফিকেটস নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা সার্টিফিকেট হচ্ছে, দেখো এখানে আমার এইটা দেখতে পাচ্ছো, তো এখানে হচ্ছে ইফ ইউ লাইক ক্লিক অন দিস, ম্যাম সাউন্ড হচ্ছে। কারো একজনের হচ্ছে হ্যাঁ মাইক্রোফোন অন করা ছিল। আচ্ছা তো এখানে হচ্ছে ইফ ইউ ক্লিক অন দিস certificate, this is valid. If you click on this, you will see the certificate. So this is basically the SSL certificate. So SSL certificate যদি ইস্যু করা থাকে তার মানে ওটা হচ্ছে সিকিউরড সাইট, ঠিক আছে? So you will see the certificate information. The certificate is intended for the following purposes: identity of remote computer, proves your identity to a remote computer, issued to AIOB.edu domain. So এই ডোমেনে ইস্যু করা হচ্ছে, and issued by GeoTrust blah blah blah. আচ্ছা ভ্যালিডিটি আছে সার্টিফিকেটের, তো 2022 পর্যন্ত হচ্ছে ভ্যালিড এটা, ঠিক আছে? তো দিস আর দা লাইক, এটা হচ্ছে এসএসএল প্রোটোকল। আমরা হচ্ছে চারটা প্রোটোকল দেখছি, সবগুলো দেখিনি। তো এগুলো চেক করেও হচ্ছে ওয়েবসাইট ইউজ করবা, সো দ্যাট ইউ গেট অল দ্য সিকিউর স্টাফ। আচ্ছা আর কোনো প্রশ্ন রিগার্ডিং টুডেস ক্লাস? No, ma'am. আচ্ছা তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে যে আমাদের ইয়েটাতে অ্যাটেন্ডেন্স শিটটা একটু বের করে নিই। ল্যাব ক্লাসে হচ্ছে কি আমি একটা 10 মিনিটসের কুইজ নিব আজকেটার, হচ্ছে ল্যাবের যে আজকেটা না সরি নেটওয়ার্কিং বেসিক্স, আর হচ্ছে তোমার লাস্ট ক্লাসে যে ল্যাবে যেটা করিয়েছিলাম ওই দুইটা স্লাইডের উপর, ঠিক আছে? পরীক্ষা 10 মিনিট আমি ইয়ে দিয়ে দিব। এখন কাহিনী হচ্ছে আমার বাসার আসলে সবারই হচ্ছে করোনা সিমটমস, আমি আজকে সকাল পর্যন্ত উঠে বসতে পারতেছিলাম না, কিন্তু এখন আবার দেখতেছি যে ক্লাসে সুন্দর মতো কথা বলতে পারতেছি, আর মুখে টেস্ট টেস্ট কিছুই নাই। এখন হচ্ছে টেস্ট করতে কালকে আর কি আসতে বলবো, দেখি ফোন করলে কয়দিন পর আসে, যে কয়দিন আর কি ক্লাস নেওয়া যায় ঠিকঠাক মতো। আচ্ছা অ্যাটেন্ডেন্স গুলো তাহলে দিয়ে ফেলো। এক কথায় বলতে পারেন এটা বেআইনিভাবে, ওটা আইনিভাবে। কিন্তু এই আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো আর অফিসিয়াল স্মার্টফোনগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? একদমই না। দুটো স্মার্টফোনই একই হবে, দুটো স্মার্টফোনের বক্স একই হবে, ফিচার্স অ্যাক্সেসরিজ সবকিছু এক পাওয়া যায়। পার্থক্যটা কোথায়? পার্থক্য দুটো জায়গায়, অর্থাৎ আপনি যখন স্মার্টফোনটা ইউজ করছেন তার প্রত্যেকটা ইয়েস ম্যাম। তুমি কি আগের দুইটা ক্লাসে ছিল না? আচ্ছা you have to go through my first slide where I have written all my policies. কেন ছিল না ওটা আমাকে এক্সপ্লেন করে একটা ইমেল দিবা, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আরমান আশিক মোহাম্মদ, এলিন তোফায়েনা, তোফায়েনা এলিন।